ওই নিহা, দেখ দেখ ছেলেটা কি খ্যাত, গায়ের শার্টটাও দেখেছিস, মনে হয় কয়দিন ধরে কাছে না। আর দেখ চুলগুলো দেখ, মনে হয় যেন পাখির বাসা, দেখলেই বমি চলে আসে। এসব ছেলেগুলো কি করে যে ভার্সিটিতে চান্স পায় বুঝি না। এখন এই ময়লার গোডাউনের সাথেই রে ক্লাস করতে হবে। ফারিয়ার কথা শুনে চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে নেহা ক্যাম্পাসের রাস্তার দিকে তাকায়। দেখে কাঁধে ময়লা, আংশে ছেঁড়া ব্যাগ জড়িয়ে কালো প্যান্টের সাদা একটা ময়লা শার্ট গায়ে দিয়ে একটা ছেলে ভার্সিটির দিকে এগিয়ে আসছে। চুলগুলা আতেল মার্কা করে রাখা, কোনো দিকে ছেলেটা তাকাচ্ছে না, একদম সামনের দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছে। নেহা ফারিয়ার দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে বলে, ছেলেটার নাম জানিস তোরা? না রে। ওর নাম আবির, গ্রাম থেকে এসেছে আর আমাদের বাড়িতেই থাকে রে। কি? ফারিয়া, তিন্নি, তিশা, নাইমা, সোহেল, আরিফ সবাই একসাথে চিৎকার করে নেহার দিকে তাকায়। নেহা লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। কিছুক্ষণ চুপচাপ থেকে নেহা বলে, ওর জন্যই এই কদিনে ভার্সিটিতে আসেনি রে, কারণ আব্বু ওর সাথে ভার্সিটিতে আসার জন্য বলে, আর তাই রাগ করে কয়েকদিন আসেনি। অবশ্য ছেলেটা আমার সাথে কথাও বলেনি কোনোদিন, থাকে সাদে চিলেকোঠায়। মাও তাকে সহ্য করতে পারে না, একমাত্র বাবা তাকে একটু কেয়ার করে। তুই সরাসরি ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিতে পারিস না? চেষ্টা করেছি, কিন্তু ছেলেটা যাবে না রে। সবাই চুপ হয়ে যায়। শহরের সবাই জানে আবির ছেলেটা গ্রাম থেকে এসেছে আর ঢাকা ভার্সিটিতে পড়ে। আর নেহা হলো শহরের সবচেয়ে ধনী পরিবারের একটা মেয়ে। দেখতে যথেষ্ট সুন্দরী, দুধে আলতা গায়ের রং, যেন হলুদ মেঘা বলায় বেষ্টিতে সারা অঙ্গ। মাথার বেখেয়ালি কেশরগুলো চকচকা কালো, যেন রৌদ্রের আবরণে সিল্কি মোলেম তৈরি হয়। নেহার স্টাইলও সবার থেকে আলাদা। প্রতিদিন নতুন ড্রেস আপে ভার্সিটিতে গাড়ি করে আসে। কথা বলা, হাঁটা চলা, চেহারা সবকিছু দিয়েই নেহা পারফেক্ট একটা মেয়ে। সাথে তার বন্ধুগুলো পরলোক হওয়াতে কম যায় না, তারাও নেহার মতো করেই আসে। তবে নেহা ওদের আইকন। গত কয়েকদিন ভার্সিটিতে নেহা না আসতে আবির নামের নতুন ছেলেটির আবির্ভাবের খবর বান্ধবীকে কেউ দিতে পারেনি। অবশ্য নেহা ভার্সিটিতে না আসার কারণ ওই খ্যাতমার্কা ছেলেটাই। নেহার বাবা শফিক সাহেবকে নাকি ছেলেটা কোনো এক ছিনতাইকারীদের কবল থেকে বাঁচিয়েছিল বলে, আর ছেলেটার থাকার জায়গা নেই বলে শফিক সাহেব ধরে নিয়ে এসেছে নেহাদের বাড়িতে। তবে আবির ছেলেটা কেবল চিলকোঠায় থাকতে পারবে, তার দারুণ শফিক সাহেব কোনো ভাড়া নেবেন না। তবুও শায়লা বেগম মানে নেহার মায়ের আপত্তি শতগুণ, সাথে নেহার আপত্তিও কি কম যায়। আবির ছেলেটা ক্যাম্পাসে এসে রঙ্গন ফুল গাছের নিচে বসে থাকা বাদাম বিক্রেতার পাশে এসে বসে। দূর থেকে নেহা তাদের বন্ধুগুলো সেদিকেই তাকিয়ে আছে। দেখ দেখ কি গেও রে, একদম খ্যাত তো খ্যাতি। এত ডিসগাস্টিং একটা ছেলে আমাদের ক্লাসেই পড়ে, ওর সাথে ক্লাস করতে যে কতটা খারাপ লাগে তোর কি বলবো নেহা। কেউ ওর পাশে বসে না, আর ছেলেটা সোজা পেছনের বেঞ্চে গিয়ে বসে। আর ওর আগের দুটো বেঞ্চ খালি থাকে, কারণ ওর আশেপাশেও কেউ থাকতে চায় না। আচ্ছা বাদ দে, ছেলেটাকে ভার্সিটি থেকে তাড়াতে হবে, আর আমার বাড়ি থেকেও। চল প্ল্যান করে ফেলি। তাই করি। ওরা আবিরকে তাড়ানোর জন্য নানা রকম প্ল্যান করতে থাকে। আর আবির বাদাম বিক্রি করা ছেলের সাথে বসে হেসে হেসে গল্প করে। আবিরের দাঁত হলুদ দেখে মনে হয় যেন কয়েকদিন হলো দাঁত মাজে না। এটা দেখে বাদামওয়ালা মিন্নু বলে, ভাইজান আন্নের দাঁত এরম হলুদ কা? আবির আংশিক ছেঁড়া ব্যাগ থেকে ইংরেজি নোবেল কথিত বই বের করে পড়ছিল। মিন্নুর কথা শুনে খানিকটা প্রকুচকে তাকিয়ে বইটা বন্ধ করে হেসে দেয়। ঠিক তখনই মিন্নু বলে ওঠে, ভাইজান আন্নের দাঁতগুলা হলুদ হইলেও আন্নের মুচকি হাসিটা কিন্তু খুব ফাইন লাগে। আবির আরও মুচকি হাসে। আবির কয়েক মিনিট শব্দ ছাড়া হেসে নেয়, তারপর হাসি থামিয়ে বলে, আমার মাও বলতো আমি মুচকি আসলে সুন্দর দেখায়, আর দাঁত হলুদ কারণ আমি দাঁত মাজি না। কেন ভাইজান দাঁত মাজেন না কেন? তুই দেখেছিস কুকুরগুলো কেমন হাড় খেতে পারে? শক্ত হাড় খায় কি করে চিবিয়ে দেখেছিস? ওরা কি দাঁত মাজে? না গো ভাইজান, ওরা কেমনে মাজবে কন? তাহলে ওদের দাঁত শক্ত দেখেছিস,
দাঁত মাজে না বলেই দাঁত শক্ত, আর তাই হাড়গুলো চিবিয়ে খেতে পারে। হ, ঠিক কইছেন ভাইজান, আমিও তাইলে দাঁত মাজুম না আর। আবির গাছের সাথে হেলান দিয়ে একটু শব্দ করে হাসে মিন্নুর কথা শুনে। মিন্নুর বয়স কত? মিন্নুর বয়স কত আর হবে? এই 7-8 বছর। মা পঙ্গু, বাবা একজন মাতাল, একটা বড় বোন আছে। মিন্নুর থেকে আবির শুনেছে তার বড় বোনের নাম রেনু। রোজ ভোর রাতে অনেক টাকা নিয়ে রেনু আপা বাড়িতে আসে। মিন্নু সারা রাত জেগে থাকে তার আপার জন্য। সেদিন মিন্নুর সাথে আবিরের অনেক কথা হয়। সেদিন মিন্নু বলেছিল, জানেন ভাইজান, আমার আফা না রোজ মেলা টাকা নিয়ে আসে, আর প্রতিদিন আমি যাইগা দেখি আফার মুখটা কেমন শুকনা থাকে। মাঝে মাঝে কান্না করে আমার আফা। আফারে জিগাইলে কয়, তুই এসব বুঝবি না। আইসা ভাইজান, আপার মুখটা কেন শুকনা লাগে? কেন আমি তাকে হাসতে দেখবার পারি না ভাইজান? আপার লগে আমার ঘুরতে ভালো লাগে, কিন্তু আফা দিনে ঘুমায়, সন্ধ্যায় আমি আসার আগে বার হয়ে চলে যায়, আবার বুড়ে আসে। কেন হয় এরকম ভাইজান? মিন্নুর কথায় আবির সেদিন কোনো উত্তর দেয়নি। আবিরের বন্ধু বলতে তেমন কেউ নেই, আর এদিকে মিন্নুর সাথে বস্তির কোনো ছেলে মেয়ে মেশে না। তাই প্রথম যেদিন আবির ফার্সিতে এসে এই গাছের নিচে বসে বই পড়ছিল, তখনই মিন্নু এসে বাদাম দিতে চায়। আবির মিন্নুর দিকে তাকিয়ে মুচকে এসে দু একটা কথা বলতে বলতে একসময় অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে মিন্নুর পকেটে 50 টাকা গুঁজে দিয়ে বাদামের গামলা থেকে ছোট্ট একটি মুঠোয় কয়েকটা বাদাম নিয়ে বলে, তুই রোজ দাঁত মাজবি গাধা, কারণ তারা পশু আর তুই মানুষ। মানুষদের দাঁত মাজতে হয়। নে বাদাম খা, আমি দিলাম, নে খা আর বিক্রি কর, কত হয় জানাবি। আবির কথাগুলো বলে কয়েক পা পাড়াতে একটি জোরে মিন্নু বলে ওঠে, ভাইজান, আপনি কি তাইলে পশু? আবির চোখটা বন্ধ করে। ফর্সা মুখের উপর রাগের প্রতিচ্ছবি ফুটে ওঠে তার। ভিতরে থাকা অন্য একটি মানুষ তার মধ্যে অকারণেই যেন জেগে উঠতে থাকে। কারণ এই পশু শব্দের সাথে আবির ছেলেটার অনেক কিছুই জড়িয়ে আছে। বলা যায় এক ছলসানো অতীত, যেখানে পশুত্বটাই রক্তের গন্ধে বিষাদিত। আবির ঘোরে মুচকি এসে হনহন করে ঠোঁটে ক্লাসের দিকে এগিয়ে যায়। ক্লাসের কাছে আসতেই কে যেন তার ব্যাগটা টেনে ধরে। ঘুরে তাকিয়ে দেখে একটা মেয়ে। আবির চুপচাপ দাঁড়িয়ে পড়ে। আবিরকে দেখেই সবাই নাক মুখ ছিটকে মুখ ঢেকে নেয়। আবির সবার দিকে তাকিয়ে মুচকে এক হাসি দেয়। আবিরকে দেখে সবাই ভাবছে কোন সারগাদা থেকে উঠে এসেছে সে। কেমন যেন বটকা গন্ধ তার গা থেকে আসছে, তাই সবাই সেই গন্ধটা যেন না পায়, তাই নাক ঢেকে রেখেছে। আবির কথা বলেনি, কোনো রকমে তড়িঘড়ি করে ক্লাসের দিকে প্রবেশ করে। সবাই আবিরকে দেখে দূরে সরে যেতে থাকে। আবির কোনো কথা না বলে একদম শেষ বেঞ্চে গিয়ে বসে পড়ে। ক্লাসের সবাই ওর দিকে তাকাচ্ছে। সে স্মার্ট হয়ে এসেছে, তার জন্য তাকায় না। সে যেমন খ্যাত এটা দেখার জন্য সবাই তাকায় ওর দিকে। তবে আবিরের মেধা সবার থেকে অনেক গুণে বেশি। এ কারণেই সে মাত্র 10 দিনের স্যারদের কাছে বেশ পরিচিত লাভ করে। আচ্ছা নেহা, আজ যদি ব্রেক টাইমে আমরা ওকে নিয়ে একটু মজা করি কেমন হবে? কেমন মজা? ওই ধর, তিশা যে ওকে দাঁড় করিয়ে কথা বলবে, সোহেল যে ওর বসার জায়গাতে চুইংগাম লাগিয়ে দেবে। গ্রেট আইডিয়া, তাহলে চল এটা করা যাক। কয়েকটা ক্লাস শেষ করে ব্রেক টাইম আসে। আবির বসা থেকে উঠে চলে আসবে, তখনই তিশা নামের মেয়েটা 3 হাত দূরে রুমাল হাতে বেঁধে বলে, এই ছেলে উঠে দাঁড়ান বলছি। আপনি বলেন আপনার জন্য কি সবার কাছ থেকে টাকা তুলবো? আবির তিশার ঝাড়ি শুনে উঠে দাঁড়ালো। আর ঠিক তখনই সোহেল পেছন থেকে এসে অনেকগুলো চুইংগাম লাগিয়ে পালিয়ে যায়। আবির দাঁড়িয়ে বলে, কেন? আপনার যে গায়ে দুর্গন্ধ আর শার্টে যে ময়লা, এতে করে তো ক্লাস করা যায় না। নতুন কাপড় কিনে দেবো? নতুন কাপড় লাগবে না। আবির কথাটা বলে বেঞ্চে বসে পড়ে। সবাই হো হো করে হাসতে থাকে। আবির সবাইকে মনে মনে পাগল বলে বেঞ্চে মাথা লাগিয়ে শুয়ে পড়ে। তারপর ক্লাসে স্যার চলে আসে। সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানায়। কিন্তু যখনই আবির উঠে দাঁড়ায়, তখনই একটা বেমানান শব্দ শুনতে পায় ও। কেবল আবির নয়,
নেহা, তিন্নি, নাইমা, তিশা, সোহেল, আরিফ বলতে গেলে সবাই শুনতে পায় শব্দটা। আর এটা শুনেই নেহারা চোরেই হেসে ওঠে। আবির একটু ঘুরে পেছনে তাকায়, দেখে ওর প্যান্টের কিছু অংশ বেঞ্চে লেগে আছে চুইংগামের সাথে। নীলার সাথে সাথেই বলে যায়, কেমন যেন তার গলাটা ধরে আসতে থাকে, চোখ যেন ঝাপসা হতে থাকে। বারবার উচ্চ পদস্থ মানুষদের দিকে আবির তাকায়। গরিব বলে সবাই তাকে নিয়ে মজা করছে, কিন্তু সে কিছু বলে না। চুপচাপ বেঞ্চে মাথাটা দিয়ে মুখটা নিচু করে শুয়ে পড়ে। এদিকে স্যার তার টপিক নিয়ে নানা রকম কথা বলতে থাকে। একসময় স্যার সবার উদ্দেশ্যে প্রশ্ন করে, পুরুষেরা বলে থাকে নারীরা অহংকারী। কেন অহংকারী? কারণ নারীরা সৌন্দর্যের প্রতীক। তারা তাদের সৌন্দর্যের কারণে অহংকারী হয়, আর এই অহংকারটা দেখায় কেবল ছেলেদের কাছেই। কথা কি ঠিক? স্যারের কথা শেষ হতেই ক্লাসের ছেলেগুলো সবাই স্যারের সাথে সহমত করে মেয়েদের অনেক কিছুই বলতে থাকে। একসময় ভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়ে নেহা উঠে দাঁড়িয়ে বলে, জি স্যার, মেয়েরা অহংকারী, কারণ মেয়ে মানেই মা, মেয়ে মানেই বোন, মেয়ে মানে একটা সংসার টিকিয়ে রাখার অদম্য ঢাল। মেয়েরা পছন্দ না হলে ছেলেদের প্রপোজালে রাজি হয় না, কারণ মেয়েরা কারো মন নিয়ে খেলতে চায় না, কারণ জোর করে প্রেম হয় না। যখন ছেলেটা জানতে পারবে মেয়েটা তাকে পছন্দ করে না, তখন মনে একটু হলেও কষ্ট পাবে। ফলে না রিলেশনের শান্তি আসবে, না কেউ ভালো থাকতে পারবে। হয়তো ছেলেরা এখন বলবে এই অহংকারের কারণে মেয়েদের কপালে দেখতে খারাপ বর জোটে। হ্যাঁ জোটে, কারণ মেয়েরা পারে না বাবা মায়ের অবাধ্য হতে। ছেলেদের পছন্দ না হলে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু মেয়েরা তা পারে না। যদি কেউ বেরো হয়, সমাজ তাদের মেনে নেয় না, উল্টো কথা শোনায়। তাই আমরা অহংকারী। পুরো ক্লাসটা এখন ঠান্ডা হয়ে গেছে নেহার কথা শুনে। সবাই নেহার দিকে হা হয়ে তাকিয়ে আছে। স্যারও বেশ অবাক হয়ে চেয়ে আছে তার দিকে। নেহা বেঞ্চে বসে রিল্যাক্স করতেই স্যার বলে, ছেলেরা চুপ কেন? তোমাদের কথার ভিত্তিতে আমরা অনেক কিছুই শিখতে পারবো। ছেলেরা কিছু বলো, নাকি মেয়েরাই জিতে যাবে? কেউ কোনো কথা বলছে না। দৃষ্টিতে প্রত্যেক ছেলের দিকে তাকায়। স্যারের চোখ আটকে যায় পেছনে বসা বেঞ্চে শুয়ে থাকে একটা ছেলের দিকে। স্বভাব মতোই স্যার চোখ ছুঁড়ে মারে ছেলেটার দিকে। পেছনে বসা আবির লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পেছনে প্যান্ট যেখানে ছিঁড়ে গেছে সেখানে হাত দিয়ে দাঁড়ায়। সবাই হো হো করে হাসতে থাকে। আবির মাথাটা নিচু করে নেয়। স্যার বলে, এই যে বেয়াদব, স্যার যে এতক্ষণ ক্লাসে ছিল, তুমি কি জানো? জি। রাতে কি চুরি করতে যাও? কাপড় চোপড় দেখে তো তাই মনে হচ্ছে। কাপড়গুলো কি কাঁচো না? এত ময়লা বাঁধিয়ে রেখেছো কেন? আর এগুলো কি ধরনের পোশাক? ব্যাগটাও তো ছেঁড়া। সহপাঠীদের কি দেখো না কত স্মার্ট হয়ে ক্লাসে আসে? কোথা থেকে এসেছো? বেয়াদবের মতো ক্লাসে পড়ে পড়ে ঘুমাচ্ছ? ফাজিল ছেলে কোথাকার। স্যারের অপমানে আবির আরও মাথাটা নিচু করে নেয়। একটা দীর্ঘশ্বাস ফেলতে চেয়েও যেন পারে না। সবকিছু আবারও কেমন ঘোলাটে লাগছে। বারবার মনে হতে থাকে ওর যেখানে বড়লোকি জীবনযাপনের আধিক্য, সেখানে গ্রামে থেকে আসা গরিব ছেলেটার কোনো মূল্য নেই। স্যারের কথাগুলো শুনে ক্লাসে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। স্যারও একটু হাসলেন। আবিরকে আবার স্যার বলতে থাকে, বেয়াদব ছেলে, নাম কি তোমার? জি, আবির। আবির হাসান নি। থাক থাক, আর বলতে হবে না। নামটাই খালি ভদ্র, আর চেহারাটা দেখো, ময়লার গোডাউন। তা বাবা আবির, এতক্ষণ ক্লাসে কোন বিষয়ে কথা হচ্ছিল তুমি জানো? জানবে কি করে? পড়ে পড়ে তো তুমি ঘুমাচ্ছিলে। ধর, এই ছেলেটা থাকলে আমি কখনোই ক্লাস নিতে আসবো না। গেলাম আমি। স্যার যাবেন না। স্যার সবার কথা উপেক্ষা করে চলে যেতে উদ্যত হলেন। দরজার কাছে প্রায় যেতেই একটু জোরেই আবির বলে ওঠে, স্যার, আপনি বোঝাচ্ছিলেন সমাজে নারীদের অহংকার করাটা আসলে দোষের কিছু না। এই ব্যাপারে আমাদের ক্লাসের সুন্দরী মেয়ে অনেক কিছুই বলেছে। হ্যাঁ, মেনে নেওয়া যায় তাদের অহংকার করাটা ঠিক, কিন্তু তারা কখনো জানে না একটা ছেলে পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। স্যার, একটা পরিবারে বাবা যদি পঙ্গু হয়, মা বাবাকে সেবা আর সংসারের অনেক রকম কাজ করে, আর তখন সেই পরিবারের ছেলে কি করবে? সংসারের হাল ধরবে। যেমনটা ক্যাম্পাসে বাদাম বিক্রি করা মিন্নু করে, আর আমরা নতুন সাজে প্রতিদিন এসে মিন্নুর থেকে বাদাম কিনে মজা করে খাই। স্যার, মেয়ে তো মেয়েই, বিয়ের আগে বাপের অধীনে থাকে। বিয়ের বয়স হলে সেই একটা ছেলেকেই তো বিয়ে করতে হবে তাকে। তারপর মেয়েটা স্বামীর আদুলে চলে যায়, হোক সে মা, হোক সে তখন কারো ভাবি।
কিন্তু যে ছেলেটা না খেয়ে মা বাবার জন্য আগেই সংসারের হাল ধরেছে, সেই ছেলেটাই তো আবার নারী, মানে বউকে দেখাশোনা করবে। তাহলে অহংকারটা কার করা উচিত, ছেলের নাকি মেয়ের? ছেলেরা কিন্তু অহংকারী হয় না স্যার, তারা করে না। কারণ ছেলেরা মা বাবা বউ নিজের বাচ্চা দেখাশোনা করে, নিজেরই সুখটাকে ভুলে। ছেলেরা চাইলে রাগ করে বাড়ি থেকে চলে যায়, মেয়েরা তা করে না। কারণ মেয়েরা একজন বাবা, জি স্যার বাবা, মানে ছেলে কিন্তু স্যার, বাবার কাছে সম্পত্তি হলো মেয়ে, তারপর বিয়েও করে স্বামীকে, মানে একটা ছেলে স্যার। কোনো মেয়ে বেকার ছেলেকে বিয়ে করে না। তাই ছেলে যখন আগেই মা বাবার দায়িত্ব নিয়ে সংসারের হাল ধরে, তখনই তাকে আরও একটি দায়িত্ব নিতে হয়, অর্থাৎ বউয়ের। তবে ছেলে মেয়ে একে অন্যের অর্ধাঙ্গিনী, একে অপরের পরিপূরক। এদেরকে নিয়ে তর্ক নয়, ভালোবাসার বীজ বপন করা উচিত। সবাই হা হয়ে যায়। আবির সবার দিকে তাকিয়ে দপ করে বেঞ্চে বসে পড়ে। চুইংগাম তখনও বেঞ্চে লেগে আছে। অনেকদিন ব্যবহার্য প্যান্টের চুইংগাম লেগে কয়েকবার বসা ওঠা করতে যেয়ে বেশ খানিকটা ছিঁড়ে গেছে। তাই আবির শটান বসে আবারও বেঞ্চে মাথা লাগিয়ে শুয়ে থাকে। স্যার নিজের জায়গাতে এসে দাঁড়ালো। তখনও ক্লাসের সবাই চুপ হয়ে বসে আছে। এমন খ্যাতমার্কা ছেলে এত কিছু বলতে পারে তা কেউ জানতো না। স্যার ডাক দেয়, এই ছেলে, এদিকে আসো। আবির মাথা তুলে স্যারের দিকে তাকায়। করুণ এক চাহনি। সেই চাহনিতে চিৎকার করে বলতে ইচ্ছে করছে আবিরের অনেক কথা, কিন্তু সে পারছে না। স্যার আবারও তাকে ডাকে, কিন্তু উঠতে পারে না। স্যার এবার জোরেই ডাক দেয়। আবির আর দেরি না করে উঠে দাঁড়ায়। সাথে সাথেই পুরো পেছনের অনেকটা অংশই ছিঁড়ে যায়। আবির বেঞ্চে রাখা ব্যাগ পেছনে রেখে ক্লাস থেকে দৌড়ে বের হয়ে আসে। নেহারা হেসে ওঠে। আবির সেই হাসির শব্দ থেকে পালাতে রঙ্গন ফুলগাছটার নিচে এসে বসে। খানিক সময় পর মিন্নু এসে পাশে দাঁড়ায়। মিন্নুকে দেখে আবির মুচকে হাসে। মিন্নু বলে, ভাইজান, আজকে মনে হয় মায়ের লাগে ওষুধ কিনতে পারুম না। কেন? দেখেন না, বাদাম গুলান এখনো বিক্রি হয় নাই, কি করে কিনবো কন? তুই কেন তোর মায়ের জন্য ওষুধ কিনবি? তোর আপার টাকা আছে না? কিন্তু আমার তো কয় আফার থেকে টাকা না নিতে। আফার টাকায় নাকি বিষ আছে। আইসা ভাইজান, টাকায় 20 টাকা কেমনে? মানুষ কি মইরা যায়? মাই কইছে হের টাকা নিলে নাকি আমরা বিষাক্ত হম। কি করে ভাইজান? আবির কিছু বলে না, কেবল মুচকে হাসে। মিন্নু আবিরের হাসির দিকে তাকায়। মিন্নু কেবল আবিরের হাসির জন্যই আবিরকে ভালোবাসে। ভাইজান বলে ডাকে। আবির দীর্ঘ শ্বাস টেনে ছেড়ে দেয়। এই শহরের সব জায়গায় তার চেনা মানুষদেরকে আবির হাতের তালুর মতো চেনে। অন্ধকার হলে সবগুলো আবিরের বন্ধু হয়ে যায়। সেই বন্ধুত্বের ফারাক অনেক বিশাল, যেখানে কোনো অনুমতি নেই। আছে অনেক হিংসুটে প্রাণহীন রক্তকেন্দ্র। আবির হাসি থামিয়ে বলে, তোর আপা অনেক ভালো রে মিন্নু। তোর মাকে বলিস তোর আপার উপরে যেন রাগ না করে। আর শোন, তোর মাকে না জানিয়ে তোর আপার থেকে কিছু টাকা নিয়ে ওষুধ কিনিস। তোর মা বাবা আর আপার সাথে একদিন দেখা করব। আমাকে নিয়ে যাবি তোদের বাড়িতে? হ ভাইজান, আপারে আগের দিয়ে তোমার কথা কইছি। আপা কইছে বড়দের সাথে না মিশতে। ভালো বলেছে, যা তাহলে বাড়িতে যা, কাল আসিস। তুমি যাবা না? মিন্নুর কথা শুনে আবির একটু হেসে বসা থেকে উঠে দাঁড়ায়। তখনই ব্যাগটা পেছনে রাখে আবির। কিন্তু মিন্নু ঠিকই টের পায় আবিরের করুণ অবস্থা। মিন্নু বলে, কি হইল? আপনি ব্যাগ পিছনে রাখছেন কেন? এমনি। মিন্নু হেসে দিয়ে বলে, ভাইজান, আপনি আমার গামছাটা নিয়ে যান, কাই লাইনে তখন নিয়ে নিব। আমি বুঝতে পারছি লন। মিন্নুর দেওয়া গামছা কোমরে পেঁচিয়ে হনহন করে ভার্সিটি থেকে বের হয় আবির। ভার্সিটির সবাই আবিরকে দেখে উচ্চস্বরে হাসতে থাকে। আবির কোনো দিক না তাকিয়ে চোরেই হেঁটে চলে যেতে থাকে। ভার্সিটির গেটের কাছে আসতেই আবির কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায় যেন। আবির থতমত খেয়ে উঠে দাঁড়িয়ে অবাক চোখে লোকটার দিকে তাকায়। মুখে সিগারেট, গলাতে লম্বা চেইন, দামি পোশাক, চোখে চশমা। আবির আস্তে করে বলে ওঠে, সরি। লোকটা চশমা খুলে আবিরের দিকে হা হয়ে তাকায়। আবির না তাকিয়ে চলে আসতে যাবে, তখনই লোকটা বলে ওঠে। আবির ঘাড় ঘুরিয়ে অস্বাভাবিক এক দৃষ্টিতে চায় লোকটার দিকে। লোকটা থেমে যায়। আবির আর না দাঁড়িয়ে চলে আসে সেখান থেকে। লোকটা মানে ছেলেটা আবিরের চলে যাওয়ার দিকে
হাবার মতো তাকিয়ে থাকে, তারপর মুচকে এসে ভার্সিটির দিকে চলে যায়। শফিক সাহেবের বাড়ির দারোয়ান আবিরকে ঢুকতে দিতে চায় না, কেমন যেন অগ্নির দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। তবে রহিম মিয়ার কিছুই করার নেই, শফিক সাহেবের নির্দেশ। আবির যখন খুশি মনে বাইরে যাবে, আসবে, থাকবে, এতে কেউ কোনো কথা বলবে না। কেবল ছিনতাইকারীদের থেকে বাঁচিয়েছে বলে শফিক সাহেবের এমন আচরণ বাড়ির কেউ মেনে নিতে পারছে না। তবুও কারো কিছু বলার নেই। তবে শফিক সাহেব না থাকলে শায়লা বেগম আর নেহা অনেক রকমের কথা শোনায় আবিরকে। পরের দিন, ওই নেহা দেখছিস, আজকেও কেমন করে ভার্সিটিতে এসেছে। আমি না আর নিতে পারছি না, ওকে ভার্সিটি ছাড়া করতেই হবে। ফারিয়ার কথা শুনে নীলা ক্যাম্পাসের রাস্তার দিকে তাকায়। কাল সারাদিন নেহা নিলয়কে বাড়ির বাইরে যেতে বা ঢুকতে দেখেনি। অবশ্য নেহা নিলয়ের উপর যে নজর রাখে সেটাও না, কিন্তু গতকাল ক্লাসে মজা করার জন্য নেহা দেখতে চেয়েছিল নিলয় বাড়ি ছেড়ে চলে যায় কিনা, কিন্তু সেটা করেনি। গ্রাম থেকে এসেছে তো তাই এরকম স্যাসরাও, বাদ দে, ওর কথা পরে হবে, এখন চল আড্ডা দিই। আরে দাঁড়া দাঁড়া, ব্যাটাকে নিয়ে একটু খেলা করি। ওকে, তাহলে কি ডাক দেবো? দে তাহলে, মজাই করি। আবির ছেলেটার মাথা নিচু করেই ক্যাম্পাসে এসেছে। কাল সারা রাত সে ঘুমায়নি, খুব কেঁদেছেও। সবটা সময় ভেবেছে সে গরিব বলে আজ তাকে এত কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু সে কি আসলেই গরিব? আবির নিজের মতো করে হাঁটছে, ঠিক তখনই শুনতে পায়, ওই ডাস্টবিন, আবির এদিকে আয়। আবির সেদিকে তাকায়, দেখে নেহা সহ ওদের বান্ধবী বন্ধুরা তাকে ডাকছে। আবির ওদের দিকে এগিয়ে যেন মুচকে হাসি দিয়ে বলে, আমাকে কেন ডাকছেন? ওরে কি গেও রে, গ্রামে থাকা মানুষগুলো যে একটা বেশি আবাল তা একে না দেখলে বুঝতে পারতাম না। সহপাঠীদেরও আপনি করে বলছে। তো বলবে না, ওর তো কথা বলারও যোগ্যতা নেই। আচ্ছা, আপনার প্রবলেমটা কি? আপনি আমাদের বাড়ি থেকে যাচ্ছেন না কেন? আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবির সবার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলে, আপনার আব্বুই আমাকে রেখেছে, উনি বললেই আমি চলে যাব, আপনার কথাতে না। তোর সাহস কি করে হয় রে আমাদের মুখের ওপর কথা বলার? ওই ফারিয়া, যা তো শফিক মামার দোকান থেকে আইসক্রিম কিনে আন, সব ওর মুখে আর জামায় লাগিয়ে দেব। ফারিয়া, নাইমার, সোহেল ওরা তিনজন মিলে আইসক্রিম কিনতে যায়। আবির সেদিকে তাকিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে আসতে যাবে, তখনই আরিফ দিশে এসে আবিরকে পাকড়ে ধরে। আবির চুপচাপ দাঁড়িয়ে যায়। আবিরের চোখ চারপাশে এমন কাউকে খুঁজতে থাকে যে এসে বলবে ওকে ছেড়ে দাও, কিন্তু কেউ নেই। সবাই নিজের কাজের জন্য ব্যস্ত। সবাই আবিরকে জোকার দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। কয়েক মিনিট পরেই ওরা তিনজন এসে হাজির। আরিফ আর সোহেল আবিরের হাত ধরে রাখে। নেহা, তিন্নি, ফারিয়া, নাইমা ওরা চারজন এসে আবিরের মুখে, মাথায়, তার ময়লা শার্টে, মাথায়, মুখে, ঘাড়ে, কানে, গলাতে আইসক্রিম লাগাতে থাকে। আবির মাথাটা নিচু করে নেয়, চোখ দুটো মাটির দিকে করে নেয়। সবাই আবিরকে নিয়ে হাসতে থাকে। ঠিক তখনই ফারিয়া বলে ওঠে, ওই দেখ নতুন ছেলেটাকে, দেখ কি হট রে, স্টাইলিশ, দেখেই বোঝা যায় রোজ জিম করে। নতুন ছেলেটাকে দেখ কি হট রে, স্টাইলিশ, দেখেই বোঝা যায় রোজ জিম করে। সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। বাইকে আসা একটা ছেলের দিকে সবার চোখ আটকে তাকিয়ে থাকে। সাথে আবিরও মাথা তুলে সেদিকে তাকায়, দেখে কালকের সেই ছেলেটা যার সাথে আবির ভুলবশত ধাক্কা খেয়েছিল। আবির সেদিকে তাকাতেই দেখে সেই নতুন ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। ছেলেটা বাইক রেখে ওদের পাশ দিয়ে হেঁটে যেতে তিন্নি ডাক দেয়। ছেলেটা থেমে যায়, আবিরের পাশে এসে দাঁড়ায়। আবির মাথাটা নিচু করে নেয়। ছেলেটা আবিরের দিকে আর চোখে তাকাতেই কয়েক হাত পা দূরে সরে যায় ছেলেটা। আবিরের সারা গায়ে আইসক্রিম লেগে আছে। সবাই ভাবছে আবিরকে বাজে দেখার কারণে ছেলেটা সরে গিয়েছে, কিন্তু বিষয়টা তা নয়, অন্য কিছু। ছেলেটা কিছু সময় চুপ থেকে বলে, আমি সায়ন, বিভাগ। ও, আমরা সবাই তো একই বিভাগের স্টুডেন্ট। আমি ফারিয়া, ও তন্নি, ও নেহা, ও নাইমা, তিশা, সোহেল, আরিফ। আর ইনি? শাওন নামের ছেলেটা
আবিরের দিকে তাকিয়ে কথাটা বলে। সবাই কিছুক্ষণ বিরক্ত নিয়ে আবিরের দিকে তাকিয়ে থেকে নেহা বলে, এই যে খ্যাত ময়লার ডাস্টবিন, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ, সামনে থেকে যা। আবির আর দাঁড়ায় না, সেখান থেকে জোরে হেঁটে কিছুটা দূরে চলে আসে। দূরে সে পেছনে ঘুরে তাকায় ওদের দিকে। শাওন নামের ছেলেটা তখন আবিরের দিকে তাকিয়ে আছে। আবির শাওনের দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। শাওন কিছু বলতে চেয়ে বলতে পারল না। রঙ্গন ফুল গাছের নিচে আবির বসে রুমাল বের করে মুখটা কোনো রকম মুছে নেয়। এদিকে শাওন ওদের সাথে গল্পতে ব্যস্ত হয়ে যায়। আবির কোনো রকম নিজেকে ঠিকঠাক করে নেয়। ওদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারপর আবির ছেঁড়া ব্যাগ থেকে একটি বই বের করে পড়তে থাকে। কিছু সময় যাওয়ার পর শুনতে পায়, ভাইজান কেমন আছেন? চোখ তুলে তাকিয়ে দেখে মিন্নু এসে পাশে বসেছে। আজ বাদামের পরিমাণ গামলাতে কম। মিন্নুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবির বলল, কিরে আজ বাদাম এত কম কেন? আজ বালা বিক্রি হয়েছে। ও তা তোর মুখটা এমন শুকনা কেন? মিন্নু কিছু বলল না। আবিরের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আবির ব্যাগ বই রেখে মিন্নুর মাথায় হাত বলিয়ে দিতে বলে, কি হয়েছে রে, আজ চুপ কেন? মায়ের ওষুধ কিনতে পারিস নাই? আচ্ছা চিন্তা করিস না, আমি দেব। সেটা না ভাইজান, মায়ের ওষুধ কিনছিলাম। তাহলে? আফা। কি হয়েছে তোর আপার? জানেন ভাইজান, আফা আমাকে খুব ভালোবাসে। শুরু থেকে আফার আদরে বড় হয়েছি। আফা আমার গায়ে কখনো হাত উঠায় নাই, কিন্তু আজকে সকালে আমার গালে আফা জোরে সর মাইরা কইছে একদিন সব সাইডে চলে যাব। মিন্নু কান্না করতে থাকে। আবির মিন্নুর মাথায় হাত দিয়ে বলে, কেন রে, কি হয়েছে? জানি না ভাইজান, আজ যখন বুড়ে ঘুম থেকে উঠে দেখি আফা আইছে আর বাবা আফারে বকতাছে, তখন দেখি আফার বাবার লগে ঝগড়া করতেছে। এক সময় আফা ঘর থেকে বের হইয়া উঠানে গিয়ে বসে, আমিও আফার লগে যাই। আফার মুখে কেমন যেন দাগ দেখি আমি, যেন মনে হইতেছিল আফারে কেউ সারা রাত দূরে মারছে। গলায় কপালে টুটে কেমন যেন কামড়ের দাগ, দেখে ভয় পাইছিলাম। আফার এসব জিগাইতে এসে আমারে জোরে জোরে কান্না করতে কয়, তুই এসব বুঝবি না রে, এতগুলো পেটের ক্ষুধা আর জীবন চালানোর দাগ। আচ্ছা ভাইজান, আপনার তো পেটের ক্ষুধা মিটা, তাইলে আপনার কোনো দাগ নেই? আমার যখন খিদা লাগে আমিও তো খাই, কই আমার তো কোনো দাগ নাই। নিলয় চুপ হয়ে যায়। কি বলবে ও ঠিক খুঁজে পাচ্ছে না। কেবল মিন্নুর দিকে তাকিয়ে জড়িয়ে ধরে নেয়। বাদ দে সব, তুই বরং আমার সাথে অন্য কথা বল। তোর বাড়িতে আমাকে কিন্তু নিয়ে যাস নাই? হ্যাঁ, আপনারা নিয়ে যাবো। আপা যেদিন বাড়িতে থাকবো সেদিন নিয়ে যাবো। শুক্রবারে আপা বাড়িতে থাকে সব সময়, সেই দিন নিয়ে যাবো। আচ্ছা। আবির মিন্নুর থেকে চলে আসে। ক্লাসের সময় হয়ে গেছে। আবির যেখান থেকে উঠে ক্লাসের দিকে এগোতে থাকে, ওর আগে নেহার ক্লাসে প্রবেশ করে। তারপর ফারিয়ার কথা শুনে সবাই একসাথে জড়ো হয়ে যায়। ওদের পাশের বেঞ্চে শাওন বসে আছে। ফারিয়ার কথা ঠিকই শুনে ফেলেছে ও। ফারিয়ার কথা শুনে শাওন পেছনের দিকে তাকায়। সবার শেষে বসা চুপচাপ ময়লা শার্ট পরা আবির নামে ছেলেটার দিকে শাওন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শাওনের দিকে তাকায়। শাওন চোখ সরিয়ে নেহাদের দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর স্যার ক্লাসে আসেন। এসে আবিরের দিকে তাকায়। আবির দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। স্যার সবাইকে বসার অনুমতি দিয়েই আবিরকে ডাক দেয়। এই ছেলে, তোমার নাম আবিরই তো? জি স্যার। যাক, তাহলে নামটা মনে আছে। তা তোমার এরকম পোশাক কেন? তুমি জানো তুমি এখন কোথায় পড়াশোনা করতে এসছো? ঢাকা ভার্সিটিতে। তা এখানে সব ছেলেমেয়েরা কত স্মার্ট দেখেছো? জি স্যার। তুমি এমন স্মার্ট হতে পারো না? আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে। সবার দিকে একবার করে তাকায়। সবাই ঘুরে আবিরের দিকে তাচ্ছিল্যের হাসি দিয়ে চেয়ে আছে। আমি মাথাটা নিচু করতেই স্যার বলে, কি হলো বলো? তুমি একটু পোশাক আশাকে স্মার্ট দেখাতে পারো না? জানো তো, পোশাক আর হেয়ার স্টাইলই বলে দেয় মানুষটা আসলে কেমন হতে পারে। তুমি একটু স্মার্ট হও। আবির একটু মুচকে হাসলেন। স্যার ওকে হাসির জন্য ঝাড়ি দিতে যাবে, তখনই আবির বলে, কি হবে স্যার স্মার্ট দিয়ে?
যেখানে মানুষের মধ্যে অন্য মানুষদের জন্য কোনো মূল্যবোধ থাকে না, সেখানে স্মার্টনেস দিয়ে কি হবে? স্মার্টনেস কেবল দামি পোশাকই বহন করে, এটা ভাবা ভুল স্যার। একজন রিক্সা চালকও স্মার্ট স্যার, কারণ তার রিক্সা যত বেশি চলবে সে তার পরিবারের জন্য তত বেশি সুখ আহরণ করতে পারবে। আমার কাছে স্মার্ট মানে টাকা থাকা নয়, নতুন ড্রেস আপ পরে ঘোরাও নয়, কথায় কথায় ও নো, ও মাই গড, ও শিট, সরি, ইডিয়ট, স্টুপিড এগুলো বলা নয়। আমার কাছে স্মার্ট মানে মূল্যবোধ, যা হয়তো শিক্ষার মাধ্যমেও অর্জন করা যায় না স্যার। আর কি হবে এসব পোশাক দিয়ে, যদি মেয়েদের লজ্জাস্থানের আকৃতি বোঝা যায় আর তা দেখে ছেলেরা ওয়াও কি মাল যাচ্ছে রে বলে, তাহলে স্মার্টনেস কি বাড়বে নাকি যাবে স্যার? গ্রাম থেকে এসেছি স্যার, দুবেলা পেটের খাবার জোটাতেই হিমশিম খেতে হয়। সেখানে স্মার্টনেস দেখিয়ে কি হবে? কেউ না খেয়ে থাকলে অন্য কেউ এসে কখনোই বলবে না চল আমি তোকে খেতে দেব। তাহলে স্মার্টনেস দিয়ে কি করব আমি স্যার? স্যার আর কোনো কথা বলছে না, কেবল হা হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। শুধু স্যার নয়, ক্লাসের সবাই আবিরের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বিশেষ করে যে মেয়েগুলো শর্ট ড্রেস পরে আসে তারা আবিরের নিচের জায়গাতে বসে পড়ে। এইভাবে দুটো ক্লাস পার হয়, 1 ঘন্টার ব্রেক চলে। আবির ব্যাগ রেখে রঙ্গন ফুল গাছের নিচে এসে বসে, ঘামে ভেজা শার্টের হাতা দিয়ে মুখটা মুছে নেয়। খানিকটা সময় পর মিন্নু আসে, চোখে মুখে তখনও মিন্নুর চিন্তার ছাপ। আবির বলে, কি হয়েছে, এখনো মন খারাপ? ভাইজান, দুপুরে গেছিলাম বাড়িতে ভাত খাইতে। বাড়ির কাছে যাইয়ে শুনি আপা পাশের বাড়ির এক বাবির লোকে ঝগড়া করতেছে। ঝগড়ার সময় বাবি আপারে অনেক খারাপ ভাষায় গালাগালি করছিল। তারপর বলছিল তোর লজ্জা করে না মুখ দেখাইতে? ভাইজান, বাবি যখন আপারে এইসব কইতেছিল আপা কোনো উত্তর দেয়নি কেন? আপার চোখের পানি দেখিয়া আজ না খাইয়ে চলে আসছে। আবির কিছু বলতে চেয়েও বলে না, কি বলবে ও? মিন্নুর মা পঙ্গু, বাবা একজন মাতাল। ওর বড় বোন সংসার চালাতে, মায়ের ওষুধ কিনতে, বাবার নেশা মেটাতে রাতের অন্ধকারে রাতের পরী হয়ে থাকে। টাকাওয়ালা মানুষগুলো সেই পরীটাকে নিত্য নতুনভাবে ব্যবহার করে, আর সেই বড়লোকেরা টাকাগুলো গরিবদের দান করতে গেলে তাদের হাত কাঁপে। আবার সেই নারী যদি সংসার চালানোর কাছে নিজের দেহটাকে বিক্রি করে, সেই নারীর হয়ে যায় খারাপ। অথচ সমাজের ভদ্রলোকেরা দিব্যি তাদেরকে টাকার বিনিময়ে ভোগ করে যায়। আজব খেলা। ভাইজান, চুপ করে আছেন কেন? ভাবছি আজকে তোদের বাসায় যাব। যাবেন? আচ্ছা তাইলে যাই, বাড়িতে বইলে আসি। আমি এখন যাইব আর আইব, আপনি এইখানে থাকবেন? হুম। মিন্নু চলে যায়। এদিকে আবারও ক্লাস শুরু হওয়ার সময় চলে আসে। নিলয় ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে ক্লাসে আসে। নিজের জায়গাতে যেতেই বেশ অবাক হয়, কারণ সেখানে তার ব্যাগ নেই। আবির সব দিকে একবার চোখ বুলিয়ে নেয়, কোথাও আবিরের ব্যাগের চিহ্ন দেখা যাচ্ছে না। আবির আরও ভালো করে সব বেঞ্চে তাকায়, কিন্তু সেখানে আবিরের ব্যাগ নেই। শেষে আবির বেশ কাচুমাচু হয়ে সামনে বসা ছেলেগুলোর কাছে যায়। সোহেল, আরিফ, শাওন আরও অনেকেই বসে আছে সেখানে। আবির কাচুমাচু হয়ে সোহেলকে জিজ্ঞাসা করে। সবাই উচ্চস্বরে হেসে ওঠে। আবির যে 1 নাম্বার খ্যাত তা আবিরের কথা শুনে বোঝা গিয়েছে সবাই। ক্লাসমেটদের আপনি করে বলছে, তাও ভাই ডেকে। আরিফ আবিরের জামার কলার ধরে বলে, শালা তোর ব্যাগ কোথায়? আমরা কি জানি? তোর ব্যাগ কি আমরা দেখে বেড়াই? কোথায় সিনা ব্যাগ আর কোথায় দামি ব্যাগ? যা ভাগ সামনে থেকে। ভাই ব্যাগ দেখেছেন? ঢং দেখলে মনে হয় শালা তোকে ঘুষি মেরে দিই। সব সামনে থেকে আবাল কোথাকার। কাকে কি বলছিস? ও তো কানো কাটা, দেখছিস না স্যাসরার মতো আমাদের বাড়িতে পড়ে আছে। এর থেকে আমাদের বাড়ির কাজের ছেলেটাও স্মার্ট। যে কোনো মেয়ে হুট করে কাজের ছেলেটাকেও প্রপোজ করতে পারে। সবাই বেশ জোরে হাসতে থাকে। এইভাবে সেমিয়ারদের কাছে র্যাগিং হতে হবে বা টিচ হবে আবির কল্পনাও করেনি। আবির আর দাঁড়ায় না, মন খারাপ করে ক্লাসের বাইরে চলে আসে।
শাওন নামের ছেলেটা কিছু বলতে চেয়েও চুপ থাকে। আবির বের হতেই সবাই জোরে জোরে হাসতে থাকে। আবির আর দাঁড়ালো না, সোজা ভার্সিটি থেকে চলে আসে। ক্লাস শেষ হওয়ার পর সবাই একসাথে বের হয়। তিন্নি, নাইমা, তিশা শাওনের সাথে বেশ খাতির জমিয়েছে। এদিকে নেহা আর ফারিয়া একসাথে বের হয়েছিল একসাথে বের হয়েই ফারিয়া বলে, কি করবি এখন? ব্যাগটা তো ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা তো ক্লাসেই আসেনি। সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। পরের দিন ঠিক সময়ে সবাই ভার্সিটিতে চলে আসে, কিন্তু আবিরকে কোথাও পাওয়া যায় না। আবির ভার্সিটিতে আসেনি। ওরা কয়েকজন মিলে গল্প করছিল। মিন্নু বাদাম নিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। মিন্নু নেহা দেখেই বলে, আজ বাদাম নেব না রে। আফা, ভাইজান আহে নাই। কোন ভাইজান? ওই যে দাঁতগুলান হলুদ গায়ে ময়লা জামা ফইরা আছে, আবির নাম ভাইজানের, উনি আসেন নাই। না, কেন? এমনিতেই। আচ্ছা, তা কেন? মিন্নুর মন খুব খারাপ। কাল রাতে তার রেনু আপা বাসায় ফিরেনি। যখন সকালে মিন্নু বাদাম দিয়ে ভার্সিটিতে আসছিল, তখন দেখে তার আপা খোঁড়াতে খোঁড়াতে বাড়ির দিকে আসছে। আপার দিকে তাকিয়ে মিন্নু জিজ্ঞাসা করছিল, কি হয়েছে আপা? ওর আপা কোনো উত্তর দেয় না। মিন্নু আর না দাঁড়িয়ে পেটের তাগিতে বাদাম নিয়ে চলে আসে। ভেবেছিল আবিরের সাথে গল্প করে মন ভালো করবে, কিন্তু আবিরকে সারা ভার্সিটি খুঁজেও কোথাও পায়নি। এভাবে কেটে যায় অনেক দিন। ব্যাগটা আবির আর নিতে আসেনি। নেহা একবার ছাদের চিলেকোঠায় গিয়েছিল আবিরকে দেখতে, কিন্তু সেখানেও তালা ঝুলতে দেখে সবাই আবিরের কথা ভুলে গেলেও নেহা পারছে না, কেন যেন সে আবিরকে খুঁজছে। প্রায় 25 দিন পর নেহার রুমে বসে বই পড়ছে। হঠাৎ চোখ চলে যায় সেই ছেঁড়া ব্যাগটার দিকে। নেহা কি মনে করে ব্যাগটা খোলে। ক্লাসের কোনো বই ব্যাগে নেই, কেবল আছে দুটো ইংরেজি নোবেল। নেহা অবাক হয় এরকম একটা ছেলের ব্যাগে ইংলিশ নোবেল দেখে, যা নেহা কখনোই পড়েনি। আর আছে কয়েকজন ইংরেজি পত্রিকার কাটা ছবি সহ টেক্সট রিপোর্ট। নেহা পত্রিকা থেকে কাটা কাগজগুলো উল্টাতে থাকে। হঠাৎ চোখ আটকে যায় একটা ছবিতে। ছবিটা তার বাবার, শফিক সাহেবের। ইংরেজি পত্রিকা, সেখানে শফিক সাহেবের নিয়ে অনেক কিছু লেখা। নেহা পত্রিকার কাটা অংশগুলো উল্টাতে থাকে। দেশের সব বড় বড় নামকরা মানুষের ছবি সেখানে গচ্ছিত আছে। নেহা বেশ অবাক হয়ে তাকিয়ে আছে সেসবের দিকে। নেহা ব্যাগটা আরো ভালোভাবে চেক করে। কয়েকটি ছবি দেখে সে। একজন বয়স্ক মহিলার ছবি, একটা ম্যাগাজিনের উপর পাতার ছবি, আর আরেকটা আছে 5 জন ছেলে দাঁড়িয়ে আছে, মুখে কালো মাস্ক, হাতে কভার এবং পিস্তল নিয়ে। নেহা ছবিগুলো বেশ কিছু সময় পর দেখে আবার ঠিকমতো রেখে দেয়। কেবল একটা কথাই ভাবতে থাকে, এরকম গেওমার্কা ছেলের ব্যাগে ইংলিশ নোবেল, আবার এত কিছু কেন রাখা? ক্যাম্পাসে বসে সবাই আড্ডা দিচ্ছে। শাওন নামের ছেলেটা সবার সাথে মিশলেও বড্ড চুপচাপ থাকে। অন্য একটু শহর থেকে সে পড়তে এসেছে এখানে। মামার বাসায় থেকে পড়াশোনা করে, সবাই তাই জানে। শাওন এখন সবারই বেশ পছন্দের, আর হবেই বা না কেন? ছেলেটা সব দিক দিয়েই পারফেক্ট। যে কোনো মেয়ে পটাতে একটা ছেলের বাহ্যিক ভেতর দিক সব কিছু দিয়েই সে পারফেক্ট। আবার ভালো গিটার বাজাতেও পারে, সেই সাথে গানও গাইতে পারে বেশ। এ কারণেই মেয়েদের প্রথম ও প্রধান ক্রাশ শাওন। সবাই কম বেশি শাওনকে পেতে ও সঙ্গ দিতে ভালোবাসে। এ কারণেই শাওন এখন পুরো ভার্সিটির সবার পরিচিত। শাওন ক্যাম্পাসে বসে গিটার বাজিয়ে চলেছে, সেই সাথে গাইছে। সবাই যখন শাওনের বাজানো গিটারের তালে গান শুনছে মুগ্ধ হয়ে, তখনই শাওন খেয়াল করে ক্যাম্পাসের গেট দিয়ে কালো প্যান্ট আর সাদা শার্টের একটা ছেলে ভিড় পায়ে প্রবেশ করছে ভার্সিটিতে। শাওন ছেলেটাকে দেখেই গান অফ করে দেয়। সবাই শাওনের দিকে তাকাতেই দেখে শাওন গেটের দিকে চেয়ে আছে। সবাই শাওনের দৃষ্টি ফলো করে তাকায় সেদিকে। দেখে আজ বেশ কয়েক মাস পর আবির নামে সেই খ্যাতমার্কা গ্রাম্য ছেলেটা ভার্সিটিতে আসছে। সবাই অবাক হয়। সবার অবাক হওয়ার পেছনে দুটো কারণ।
একটা আবির আগের থেকে একটু পরিপাটি পোশাক পরে ভার্সিটিতে এসেছে, ময়লার কোনো চিহ্ন নেই। আরেকটা কারণ, আবিরকে দেখে শাওন সবকিছু থামিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে। কি ব্যাপার শাওন, তুমি ওই আবাল মার্কা ছেলেকে দেখেই থেমে গেলে কেন? গিয়েছো ঠিক আছে, দাঁড়িয়ে বললে কেন? কি সমস্যা কি? ইয়ে না মানে আচ্ছা বস। শাওন কথাটা বলেও না বসে দাঁড়িয়ে থাকে। আবির ওদের খুব কাছে চলে আসে। নেহাও অনেক অবাক হয়, কারণ নেহাই এ কয়েকদিন জেলে কোঠায় আবিরকে দেখেনি। আবির যখন ওদের সোজা আসে তখনই শাওন মাথাটা নিচু করে নেয়, যা সোহেল ফারিয়া খুব ভালোভাবেই খেয়াল করেছে। তাই সাথে সাথেই ফারিয়া বলে। আবির দাঁড়িয়ে যায়। ফারিয়া বসা থেকে উঠে এসে আবিরের জামা টেনে ধরে বলে। আবির দাঁড়ায়, ঘুরে ওদের সবার দিকে তাকায়। শাওন দাঁড়িয়ে থাকায় ওর দিকে আগে চোখ চলে যায় আবিরের। শাওন একটু তাকিয়েই চোখ নামিয়ে নেয়, একদম চুপসানো ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, যা বসে থাকা সবার চোখ এড়ায় না। এরকম ব্যাকওয়ার্ড মার্কা ছেলের সামনে শাওন একদম চুপ হয়ে যায়। ব্যাপারটা সবার কাছেই বেশ অবাকতা তৈরি করে। তাই ফারিয়া এসে আবিরের জামা টেনে ধরে বলে। ফারিয়ার কথা শুনে শাওন আবিরের দিকে তাকায়। আবির শাওনের দিকে তাকাতেই শাওন আবারও মাথা নিচু করে নেয়। আসলে ওরকম খ্যাতমার্কা ছেলের দিকে তাকাতেও ইচ্ছা করে না, তাই মাথাটা নিচু করে আছি। শাওন এমন জবাবে সবাই জোরে হেসে দেয়। আবিরও মুচকে আসে। শাওন আবিরের দিকে তাকিয়ে হালকা করে হেসে দেয়। আবির আর দাঁড়ায় না, সোজা হনহন করে হেঁটে চলে আসে। আবির সেই ফুল গাছটার কাছে আসতেই খেয়াল করে মিন্নু মনমরা হয়ে বসে আছে। বাদামের গামলাতে অনেক বাদামই পড়ে আছে। আবির ওর পাশে গিয়ে বসে বলে। কিরে মিন্নু, তুই এভাবে বসে আছিস কেন? আবিরকে হুট করে এমনভাবে দেখবে মিন্নু ভাবেনি। আবির প্রায় 1.5 মাস পর ভার্সিটিতে এসেছে। মিন্নু প্রায় ধরেই নিয়েছিল আবির আর কোনোদিন ভার্সিটিতে আসবে না। আবিরকে দেখা মাত্রই মিন্নু হুড়মুড় করে কেঁদে ওঠে। আবির কিছুটা ভ্যাবাচেকা হয়ে তাকিয়ে বলে। কি হলো, তুই কাঁদছিস কেন? ভাইজান, আমার আফারে না পুলিশ কাকুরা দৌড়ে নিয়ে গেছে। আবির কপাল কুঁচকে মিন্নুর দিকে তাকায়। মিন্নুর আপার কথা শুনতেই বুকটা ছেদ করে ওঠে। মিন্নু খুব করে কাঁদতে থাকে। আবির ওর মাথায় হাত দিয়ে বলে। কি হয়েছে? জানি না ভাইজান, আফার লগে একবার দেখা হয়েছিল, আমারে কিছু বলি নাই। তাই পুলিশদের কাছে আপা কাঁদতে কাঁদতে কইতেছিল কি করেছে আমি। রাতে তো বাড়িতে ফিরেছিলাম, আমাকে কেন ধরে এনেছেন। পুলিশরা আপারে খুব গালি দিতেছিল, দেখে আমি চলে আসি। আজ 4 দিন হইল আফার লগে দেখা নাই। 4 দিন হইল আফারে দৌড়ে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। জানো ভাইজান, আমি পুলিশদের পা জড়ায় ধরছিলাম, কাইন্দে কইছিলাম আমার আফারে সাইরা দিতে, আমাকে দৌড়ে রাইখা দিন। ও কিছু করতে পারে না, আমার আফা অনেক ভালো একজন, ওকে সাইরা দেন। পুলিশটা আমার জোরে লাথি মাইরে কইছিল। তোর আপা তো রাত হলেই গিরি করে বেড়ায়। শালামা, যা এখান থেকে। বেশি তাড়ামি করলে না তোর বোনের সাথে তো কেউ চালান করে দিব। শালা, যা টাকা নিয়ে আয়, নইলে থানা মুখো হবি না, বেটা হারামি। আবিরের দিকে তাকিয়ে কথাগুলো বলে মিন্নু ছলছল চোখে ঠিকই আবিরের মুখের রং পাল্টে যাওয়ার দৃশ্যটা লক্ষ্য করছে। মিন্নু এমন রং পাল্টানোর মানেটা খুব ভালো করেই জানে। কেউ খুব রেগে গেলে মুখের এক্সপ্রেশন আর রক্তবর্ণ যে ভাব আসে তা মিন্নুরও অচেনা নয়। আবির বলে। তুই বাসায় যা, তোর আপা বাড়িতে চলে আসবে। কত টাকা লাগবে বলেছে পুলিশ? বলছে 1 লাখ টাকা লাগবো। আবার আর দেখতে পাবো না ভাইজান। দূর, বললাম তো আজকে তোর আপা বাড়িতে ফিরবে, তবে দেখিয়ে দিবি আমাকে তোকে কোনো পুলিশ লাথি মারছিল। আর কারাগারে কাউকে দেখতে গেলে টাকা দিতে হয় কে বলেছিল তাকেও দেখে দিবি। আর যে তোর আপাকে গালি দিয়েছিল তাকে দেখাতে পারবি তো? পারবো, খুব পারবো। মন চাইতেছিল হারামিগুলোকে ঘুষি মাইরে আফারে ওখান থেকে ছাড়াইয়া নিয়ে আসি। ঘুষি মারলে কি কেউ বড় রকমের আহত হয়? জানি না, তবে কে ছাড়াবে আমার আপারে? কেন আমি? আপনি টাকা কই পাবে? আপনি নিজেই তো জামা কিনতে পারেন না, ময়লা জামা পরে আসে। আপনি থেকে আমার জামা গুলান পরিষ্কার লাগে,
রোজ আফা আমার জামাগুলা কাইসা দেয়। হা হা হা, এসব তোর ভাবতে হবে না, তুই খালি দেখিয়ে দিবি ব্যাস। আবিরের মুখের রং আরো পাল্টে যায়। জোরে একটা নিঃশ্বাস ছাড়ে, হাতটা মুট করে কয়েকবার। আবির মুচকি হাসে, মিন্নুর দিকে তাকায়ও। মিন্নু এক কাদা আশানরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে মিন্নুর দিকে। আবির আর দাঁড়ায় না, মিন্নুর হাত ধরে গাছের নিচ থেকে টেনে নিয়ে আসতে থাকে। আবির মিন্নুর হাত ধরে ভার্সিটি থেকে বের হয়। একটা রিক্সা ডাকে আবির। ওরা দুজন রিক্সাতে উঠে যায়। উদ্দেশ্য পরিচিত জায়গা। কারাগারের সামনে এসে রিক্সা থেকে নামে ওরা দুজন। মিন্নু হাত ইশারা করে দেখে বলে, হে আমারে আপার লগে দেখা করাবো দিবে কয়ে টাকা নিয়ে নেয় পকেট থেকে, তারপর 2-4টে গালি দিয়ে আমারে বাইর কইরা দেয়। আপা কেমন আছে জানি না ভাইজান। আবির মিন্নুকে কারাগারের মেইন ফটকের সামনে যেতে বলে। গেটের সামনে যে পুলিশগুলো থাকে তারা ভালো মতো চেক করে ভেতরে প্রবেশ করতে দেয়, কিন্তু এই পুলিশওয়ালা এভাবে মিন্নুর থেকে টাকা নিয়েছে সেটা বড়ই অন্যায়। আবির কারাগারের ভেতরে গাছের নিচে গিয়ে বসে। মিন্নু বোকার মতো কেবল আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ব্যবস্থা করার কথা বলেই এখানে বসে বসে আছে দেখে মিন্নু চুপ হয়ে গেছে। আবির পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে, ইংলিশে কার সাথে যেন কি কথা বলে। মিন্নু হা হয়ে তাকিয়ে আছে। দুজন পুলিশ ওদের সামনে সামনে এসে দাঁড়ায়। মিন্নু খুশিতে পুলিশদের সাথে যেতে থাকে। আবির বসে বসে মুচকে হাসতে থাকে। কয়েক সেকেন্ড পর বসা থেকে উঠে দাঁড়ায়। কেন্দ্রীয় কারাগারের মধ্যে জায়গাটা বিশাল। বাইরে থেকে যতটা আকর্ষণীয় লাগে ততটাই কঠিন জেলের ভেতরটা। নিলয় পকেটে হাত গুজে কারাগার থেকে বের হয়। কাঁধে সেই ছেঁড়া ব্যাগ। ব্যাগে যা যা ছিল তা ঠিকমতো আছে কিনা আবির জানে না। জেলেকোটায় ফিরে সে আগে ব্যাগটা চেক করবে, তারপর। বাবা, তুমি কি ছেলেটাকে বাসা থেকে কি তাড়াবে? শফিক সাহেব টিভি থেকে চোখ সরিয়ে নেহার দিকে তাকায়। নেহা বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শফিক সাহেবের দিকে। নেহা সোফাতে বসতেই শফিক সাহেব বলে, কেন, ও তোর আবার কি করলো? অনেক বেশি জ্ঞান দেয়। আর তাছাড়া ও যে আমাদের বাসায় আছে সেটা নিয়ে আমার বান্ধবীরা হাসাহাসি করে। কেন? কেন আবার? দেখো না কেমন বাজে মার্কা ছেলে, পোশাকগুলো কেমন, দেখলেই বমি পাই। পোশাকে কি আসে যায়? আর ছেলেটা তো নিজে থেকেই কখনো কারোর সাথে আগ বাড়িয়ে কিছু বলে না, চুপচাপই তো থাকে। তুমি কি করে জানো ওর ব্যাপারে এত কিছু? শফিক সাহেব এবার ভ্রু কুঁচকে তার মেয়ের দিকে তাকায়, তারপর আবারও মুচকি এসে বলে, বারে আমাদের বাসায় থাকে, তার ব্যাপারে খোঁজ না রাখলে হয়? চান্দটাকে কোথা থেকে পেয়েছো? বিরক্ত করে একটা ছেলে। ওরকম ছেলেই তো আমার পছন্দ। হ্যাঁ পছন্দ তো থাকো, ওকে নিয়ে একেবারে রেখে দিও, যত সব ফালতু একটা ছেলে। শফিক সাহেব হাসতে থাকে। মেয়ের এমন রাগি রাগি মুখটা শফিক সাহেবকে যেন আরো হ্যাপি করে দেয়। কিন্তু শফিক সাহেবের এমন হাসির কারণ নেহা ঠিক বুঝতে পারছে না। আবির ছাদে দাঁড়িয়ে আছে। আজকের আকাশটা কেমন বেমানান লাগছে। খট করে একটা শব্দ হয়। আবির সেই শব্দের দিকে তাকায়। নেহাকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখেও আবির নেহাকে দেখেই চিলেকোঠার ঘরে চলে যেতে প্রস্তুত হয়। তখনই নেহা বলে, এই ছেলে শুনুন, আপনার সমস্যা কি? দেখুন ভার্সিটিতে অনেকেই থাকে, তাই আপনার সাথে কথা বলতে পারি না। আপনাকে যেটা সবসময় বলতে চাই, আপনি যাচ্ছেন না কেন আমাদের বাড়ি ছেড়ে? আবির কিছু বলে না, চোখটা একটু মুছে নিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। তারপর মুখে এক মুচকি হাসি নিয়ে বলে। নেহা কথাগুলো বলেই হনহন করে চলে গেল। আবির রাতের আকাশের দিকে তাকায়। কেমন যেন মোহনীয় লাগছে আকাশটাকে আজ। ফিরফিরে বাতাস বইছে। মনের মাঝে স্মৃতির ঢেউগুলো তীরে আশ্রে পড়ছে। আবির কিছু দূষিত স্মৃতিগুলো মনে করে হেসে ওঠে। আবির পকেটে হাত গুজে ফার্সিতে প্রবেশ করে। গেট থেকে কয়েক পা এগোতেই কোথা থেকে পরপর কয়েকটা ডিম এসে তার সারা গায়ে পড়তে থাকে। আবির বোকার মতো দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। চোখ আটকে যায় কিছুটা দূরে কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে হাসছে।
আবির সবাইকে খুব ভালো করে চেনে, তবে একটা ছেলেকে সে এর আগে কোনোদিন দেখেনি। বলিষ্ঠ দেহ, চুলগুলো ঠিকমতো করে ছাটা। সবার আগে ছেলেটি দাঁড়িয়ে আছে, তার পেছনে দাঁড়িয়ে আছে সোহেল, আরিফ, নাইমা, ফারিয়া, তিন্নি, তিশা, নেহা আর শাওন। আর ওরা সবাই আবিরের গায়ে টিম ছুঁড়ে মারছে। আবির কোনো রকমে নিজেকে সামলে এগিয়ে যেতে থাকে। ওদের কাছে আসতেই নেহা ডাক দেয়, ওই চান্দু, এদিকে আয়। আবির সেদিকে একবার তাকিয়ে সোজা চলে যেতে থাকে। আবিরের এমন আচরণে সবাই অবাক হয়, যার ফলে দৌড়ে সবাই আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। নতুন ছেলেটা আবিরের কলার চেপে ধরে বলে, তোকে না দেখেছি আমরা, কোথায় যাচ্ছি? আরে সিহাব, বুঝিস না ছেলের ভাব হয়েছে। ও তাই, তাহলে ছেলের ভাবটা একটু কমাতে হবে, কি বলিস? কি করা যায়? ইয়েস, চল ছেলেটাকে ক্যান্টিনের পিছনে নিয়ে গিয়ে ওর জামা কাপড়গুলো খুলে মেয়েদের ইয়েগুলোকে পরিয়ে দিই। ওই ইয়ে কী রে, মাইর চিনোস? আরে ইয়ে চিনোস না, মেয়েরা ছোট ছোট ভেতরে যেসব পরে। শয়তান, তোরে মাইর দেব। তুই এগুলো চিনিস নি করে, ওইটার সাথে তোকেও ওইগুলো পরিয়ে দেব। সবাই হাসতে থাকে। নেহার শাওন দুজনে দাঁড়িয়ে আছে। নেহার মুখে হাসি, তবে শাওন গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির একবার নেহার দিকে তাকায়। নেহা আবিরের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির বোঝে যায় সব কিছু নেহারই প্ল্যান। আবির মুচকে হাসে। সবার মুখে হাস্যোজ্জ্বল প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আবির একবার বোরকা পরা মেয়েটার দিকে তাকায়, আরেকবার সবার দিকে তাকায়। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। মেয়েগুলো দৌড়ে নিশিকে থামায়। এদিকে শিহাব আবিরকে মেয়েটার কাছে যেতে বলে, কিন্তু আবির তা করে না। শিহাব আবিরের গালে একটা কষে চর বসিয়ে দিতেই শাওন এসে বলে, ব্রো, বাদ দাও না, জাকরে কি হবে, ওরা ওদের মতো থাকুক না। শাওনের কথা শুনে সবাই একটু অবাক হয়, তবে এই অবাকের মূল কারণ কেউ বুঝতে পারে না। শিহাব আবিরকে জোরে ধাক্কা দেয়। ঠাই দাঁড়িয়ে থাকে সেখানে। ওদিকে নিশির সামনে ফারিয়া, তিশা, নাইমা দাঁড়িয়ে আছে। ওদের দেখেই নিশি পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই ফারিয়া বলে। নিশি বোকার মতো দাঁড়িয়ে থাকে। দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে একবার তাকায়। মুখটা ঠিক ভালোভাবে দেখতে পারছে না, তবুও তাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে তার। কোথায় যেন সে দেখেছে, অথচ মনে করতে পারছে না। নিশি মনে মনে কয়েকবার কথাগুলো বলে ফেলল। গভীর চিন্তাতে সে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে নিয়ে ভাবছে, ব্যস্ত হয়ে যায়। হঠাৎ মনে পড়ে যায় নিশির। আবির নামের ছেলেটায় একপাশে ঘুরে দাঁড়িয়ে আছে, যা রকস্টার বয়েজ গ্যাংয়ের লিডারের মতোই লাগছে। যা নিশি কোনো একটা নিউজ চ্যানেলে আর ম্যাগাজিনের প্রথম পাতায় ছবিটা দেখেছিল। ছবিটা এমন ছিল যে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে সামনে হয়ে, মাথায় বড় হেড পরে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে একটা কালো কোট, মাথায় হ্যাট আর মুখে সিগারেট নিয়ে। নিশি বিস্ফোটভাবে ছবিটা দেখে রোজ। সেই গ্যাংয়ের লিডারের নাম নিলয়, যা নিশি ম্যাগাজিনে পড়েছিল। নিলয়ের দাঁড়ানোর স্টাইল আর এই আবির নামের সহজ সরল ছেলেটার দাঁড়ানোর স্টাইল একদমই মিলে যাচ্ছে। এরকমটা নিশির কখনোই হয়নি। অনেক ছেলেকেই তো তার চোখে পড়ে, কিন্তু আবিরের মতো করে কেউ ওর চোখে পড়েনি। নিশি কথাটা বলার সাথে সাথেই দিশে সে নিশির গালে কষে চর বসিয়ে দেয়। নিশি বোকার দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে, শান্ত ভঙ্গিতে তাকায়। সেই তাকানোর মাঝে লুকিয়ে থাকে অনেক কিছুই, কিন্তু কেউ তা বুঝতে পারে না। নিশি মুচকি হাসে। আবির আর নিশি এগিয়ে আসতে থাকে। খুব কাছে চলে আসে ওরা। আবিরের হাঁটার সাথে নিলয়ের মিল পাচ্ছে না নিশি, তবে দাঁড়ানোর স্টাইলটা ঠিক নিলয়ের মতোই, সেম টু সেম। নিশি সব ভাবতে ভাবতে এগিয়ে যায়। খুব কাছে আসতে সবাই দেখে বড় কালো রঙের দুটো গাড়ি ফার্সিতে প্রবেশ করেছে। ওরা থেমে গিয়ে সেদিকে তাকায়। গাড়িটা আবিরের সামনে এসে থামে। গাড়িটা দেখে নেহা অবাক হয়,
কারণ এটা শফিক সাহেব মানে নেহার বাবার গাড়ি। কিন্তু ওনাকে এ ভার্সিটিতে দেখে নেহা যতটা না অবাক হয়েছে, এর থেকে বেশি অবাক হয়েছে গাড়িটা নেহার সামনে না এসে আবিরের সামনে গিয়েই থামে। আর আরও অবাক করা বিষয় ঘটে, শফিক সাহেব হাত বাড়িয়ে আবিরের গাড়িতে তুলে নিয়ে যায়। নেহারা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। এদিকে নিশিও কিছুক্ষণ সেদিকে তাকিয়ে নিজের গন্তব্যে চলে আসে। সবাই বেশ কিছু সময় ধরে আবির আর শফিক সাহেবের সম্পর্ক নিয়ে গবেষণা চালায়, কিন্তু সঠিক তথ্য কেউ পায় না। তাই সবাই নিজের ক্লাসের দিকে চলে যায়। আবিরের কথা শুনে শফিক সাহেব চুপ হয়ে যায়, কিন্তু দাড়ি ছাটা পরিষ্কার মুখে এক চিলতে মুচকি হাসি লেগেই আছে শফিক সাহেবের সাথে আবিরের কথা বলতে বেশ ভালো লাগে। আবির কোনো প্রশ্ন করলে তা যদি গ্রহণযোগ্য হয় তবেই তিনি তার উত্তর দেন, আর যদি দিতে ইচ্ছে না করে সরাসরি কথা ঘুরিয়ে কাজের কথা বলেন তিনি। আর শফিক সাহেবও আবিরকে ভালোভাবেই জানে। আবিরকে ভনিতা ছাড়াই কাজের কথা বললে সে সেটা নিয়েই ভাববে। আবির শফিক সাহেবকে থামিয়ে দেয়। শফিক সাহেব একটু শব্দ করে হাসলেন। পেছনে যে আরও একটি গাড়ি ছিল সেটা এখন নেই। গাড়িটা ছিল শফিক সাহেবের বডিগার্ডদের, যা তিনি সব সময় সব জায়গাতে গেলে সাথে নেবেন ওদের। কিন্তু এবার ব্যতিক্রম। আবির শফিক সাহেবের প্রশ্নের উত্তর দেয় না, কেবল একটু মুচকি হাসে। শফিক সাহেব বুঝে যায় আবির তার প্রশ্নের উত্তর দেবে না, তাই তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন। আবির গাড়ির জানালার কাচ খুলে দিয়ে বাইরের দিকে তাকায়। শ্রাবণের মেঘগুলো দক্ষিণ থেকে উত্তরে উড়ে চলার প্রতিযোগিতা শুরু করেছে, কারণ শরতের বেহুলা ডাক যে মেঘদের শুনতেই হবে। তবে সেই মেঘদের চালক হলো বাতাস, যা আবিরের গায়ে এসে লাগছে। সব সম্পর্কের কি কোনো অধিকার লাগে? মিন্নুর সাথে আবিরের সম্পর্কটা বন্ধুত্বের। হতে পারে মিন্নু ছোট আর আবির বড়, তবু সম্পর্কটা বন্ধুত্বের, মানবতার, যেখানে কোনো নাম নেই, আছে কেবল একটা অচেনা আহ্বান। আবির প্রশ্ন করে। আবির জানালা দিয়ে বাইরে তাকায়। গাড়িটা শহর থেকে বহুদূর চলে এসেছে। শহর ছেড়ে ছোট্ট একটি ঝিলের পাশ দিয়ে গাড়িটা চলছে। আবির বাইরে তাকাতেই দেখে অনেকগুলো সাদা রাজহাঁসের দল ঝিলের কিনারে হেঁটে বেড়াচ্ছে। উপরে উঠছে সাদা বক আর শিহরিত সাদা মেঘের দল। আবির সেদিকে চোখ না সরিয়ে শফিক সাহেব চমকে উঠলেন। এমনিতে আবিরের কেবলমাত্র থাকতে দেওয়া হয়েছে বলে তারও বাড়িতে টিকা কষ্টসাধ্য হয়ে গেছে। এরপর যদি নেহার রুমটা আবিরকে দিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চিত শফিক সাহেব আর আবিরের কপালে বেশ খারাপ কিছুই আছে। শফিক সাহেবের গাড়িটা থেমে যায়। আবির সাথে সাথে নেমে যায় সেখানে। শফিক সাহেব আর কোনো কথা না বলেই গাড়ি চালিয়ে শহরের দিকে এগিয়ে আসে। রাকিবের দিকে সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিব পেছনে তাকায়। ওর সাথে থাকা লোকজনগুলো এলিয়েনি দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিব কিছু বলতে যাবে, তখনই আরও একটি চর রাকিবের গালে পড়ে। রাকিবের চোখ মুখ লাল হয়ে যায় রাগে আর অপমানে। যে চর মেরেছিল সে কয়েকবার আঙ্গুল ফুটিয়ে রাকিবের দিকে তাকিয়ে হাসি দেয়। সবাই এরকম সাহসের জন্য বোরখা পরা মেয়েদের দিকে অবাক চোখেই তাকিয়ে আছে। শিহাব আরও বেশি অবাক হয়ে চেয়ে আছে, কারণ নিশি এমন কাজ করতে পারে শিহাব কখনো ভাবতেই পারেনি। নিশির এমন কাজে শিহাবের হাত পা যেন ঠান্ডা হয়ে যায়। নেহা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর এদিকে আবির মিন্নুর সাথে বসে গল্প করছে। হুট করেই মিন্নু বলে, ভাইজান ওইদিকে তাকান, মনে হয় ওইখানে ঝামেলা বাজছে, দেখুন ওইদিকে। মিন্নুর কথা শুনে আবির রাকিবদের দিকে তাকায়। সেখানে অনেক ছেলে মেয়ের জটলা লেগে আছে। মিন্নু আবিরের হাত ধরে বলে, ভাইজান চলেন দেখি ওইখানে কি হয়েছে, মারামারি হইব ভাইজান। ক্যাম্পাসে বহুত মারামারি হয়। ওই যে পোলাটা গালে হাত রাইকা কারে আছে, সেই পোলাটা বহুত খারাপ আছে। মানুষেরে ও কারণে
পিড়ায়। নেহা আবারে অনেকদিন ধরে জ্বালাই পাশে আইসা এইখানে কি যেন একটা নেতা থাকে, সেটা হইছে ও। মিন্নুকে কিছু বলতে যাবে তার আগেই মিন্নু আবিরের হাত ধরে টেনে নিয়ে আসে সেদিকে। এদিকে রাকিব গাল থেকে হাত সরিয়ে নিশির দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে দেয়। সবাই রাকিবের এমন উদ্ভট হাসি দেখে আরও বেশি অবাক হয়। রাকিব নিশির দিকে তাকিয়ে বলে, বাহ, এই ফুলের তো দেখি কাটার পরিমাণ বেশি, নেহার থেকেও বেশি। নাইস। দেখ শাওন, যেটা বলছি সেটা কর, সোজা এখান থেকে চলে যা, না হলে না হলে কি? আমিও দেখতে চাই তোর সাহস কতটুকু। রাকিব কথাটা বলেই নিশের গাল টেনে ধরে ডান হাত দিয়ে। ডান হাতের আঙুল দিয়ে নিশের গালটা জোরে চেপে ধরে। শাওন এগিয়ে আসতেই রাকিবের পেছনে দাঁড়িয়ে থাকা কতগুলো ছেলে শাওনকে ধরে ফেলে। পুরো ক্যাম্পাস তখন নীরব একটা পরিবেশ ধারণ করে। আর কেউ রাকিবের সামনে এসে কোনো কথা বলার মতো নেই। সবাই নীরব দর্শক আর হয়ার্ত দৃষ্টিতে চেয়ে আছে। সবাই মনে মনে বলেই ফেলেছে, এরা দুজন আজ গেল। রাকিব নিশির গাল জোরে চেপে ধরে বলছে, এত সাহস কি করে আসে তোদের? আমার সামনে যে এভাবে কথা বলিস, সাহস কি করে হয়? সাহসের কি দেখেছিস তোরে আমি? শাওনের গালে একটা খুশি পড়ে। শাওন থেমে যায়। রাকিবকে তুই সম্বোধন করাতে নিশিকে ছেড়ে শাওনকে যে মারে। নিশি তখনই বলে, আচ্ছা ওয়েট, 2 মিনিট দাঁড়া, তোর সাহসের অ্যাডভার্টাইজ দেখাচ্ছে। নিশি তার ব্যাগ থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে। তারপর রাকিবের দিকে তাকিয়ে বলে, একটু দাঁড়া। আচ্ছা 2 মিনিট না, 2 ঘন্টা। রাকিব থেমে যায়। মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। একদম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। একবার নিশির দিকে তাকায়, আরেকবার শাওনের দিকে তাকায়, আর আরেকবার তাকায় সবার পেছনে দাঁড়িয়ে থাকা একটি ঢিলে ঢালা সাধারণ পোশাকে মিন্নুর হাত ধরে থাকা আবিরের দিকে। একদম চুপসে যায় রাকিব। ঠিক কি বলবে আর সে খুঁজে পাচ্ছে না। সবাই রাকিবের এমন কাচুমাচু মুখটা দেখে অবাক হয়, কারণ এরকম কখনোই হয়নি। সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে রাকিবের চোখে মুখে একটা চাপা ভয়ের ছাপ লেগে আছে, যা রাকিবের মাঝে এর আগে কেউ কোনোদিন দেখেনি। নিশি জোরে হেসে দেয়। রাকিব নিশির দিকে আর চোখে তাকিয়ে মাথাটা নিচু করে নেয়। হাত দুটো পেছনে রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। নিশি রাকিবের এমন ভাব দেখে হেসে ফেলে। হঠাৎ গর্জে ওঠা বাঘের এমন শান্ত রূপ সবার কাছে আরও বেশি ভয়ের সৃষ্টি করে দিয়েছে, যেন এমনটা কেউ কখনোই আশা করেনি। নিশি বলে ওঠে, কিরে, হাওয়া বের হয়ে গেল? শোন, কাউকে ফোন দেইনি আমি, এমনিতেই বের করে কানে ধরছিলাম, আর তাতে এরকম চুপসে গেলে? শালা লুজার, আসছিস মাস্তানি করতে? তোর মতো মাস্তানকে না আমি, যা ভাগ এইখান থেকে। নিশির এমন কথা শুনে রাকিবের সাথে থাকা লোকজন সবাই নিশির দিকে বেশ তেড়েই আসে, কিন্তু রাকিব সাথে সাথেই সবাইকে থামিয়ে দেয়। শাওনকে যারা ধরে রেখেছে তাদেরকে ইশারায় চলে আসতে বলে। তবে রাকিবের চোখে মুখে ভয়ের পাশাপাশি রাগের পরিমাণ স্পষ্ট, যা নিশির কথাতে রাগের পরিমাণ বেড়ে গিয়েছে। কিরে, মাস্তানি করবি না? বের কর তোর পিস্তল, বের কর দেখি, খেলনা পিস্তল নিয়ে মাস্তানি করতে আসিস কিনা দেখি। নিশি কথাটা বলেই রাকিবের কোমর থেকে পিস্তল বের করে নেয়। রাকিবের সাথে থাকা লোকজন এমন আচরণে অবাক হয়, কারণ রাকিব নিশিকে কিছুই বলছে না। ওর সাথে থাকা লোকগুলো অবাক চোখে দেখছে রাকিবকে, আর নিশির দিকে দেখছে ক্যাম্পাসের সব ছেলে মেয়ে। নে ধর, এসব পিস্তল তোর কাছেই রাখ, আর সোজা চলে যা। ক্যাম্পাসে যেন তোকে আর কোনো মেয়ের সাথে বেয়াদবি করতে না দেখি। আর শোন, আমাকে দেখে এত ভয় পাওয়ার কিছুই নেই, পাতে মাস্তান একটা। রাকিব নিশির কাছে চলে আসে, তারপর খুব আস্তে করে নিশিকে বলে, যেখানে কিং অফ দ্য রক স্টার থাকে সেখানে আমার কি কাজ? কথাটা বলেই যখন সবাই বাইকের কাছে আসতে যাবে তখনই কয়েক গাড়ি পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। রাকিব একবার পুলিশদের দিকে তাকায়, আরেকবার সবার পেছনে শান্ত ভঙ্গিতে মিনুর হাত ধরে যে দাঁড়িয়ে আছে তার দিকে তাকায়।
অবশ্য পুলিশ আসাতে রাকিব একটু অবাক হয়, কারণ এরকমভাবে পুলিশ কখনোই ক্যাম্পাসে আসে না, তাও আবার রাকিবের জন্য তো কখনোই না। পুলিশের গাড়ি সোজা রাকিবের সামনে এসে দাঁড়ায়। রাকিবকে পুলিশেরা বেশ ভালো করেই জানে যে রাকিব যা কিছু করুক এর প্রমাণ বা ভয়ে কেউ কোনো কথা বলে না। কিন্তু যখনই পুলিশেরা গাড়ি থামায়, নিশি আর শাওন পুলিশ অফিসারদের কাছে এসে বলে, স্যার, এই ছেলেটা ক্যাম্পাসে এসে মাস্তানি করে। তোর আপাত বে মানে? আরে রাকিব সাহেব তো ছাত্র নেতা, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই তিনি বিপুল ভোটে পাশ করেন, তিনি এমন কিছু করতেই পারেন না। তাহলে আপনারা কেন এখানে আসলেন? রাকিব সাহেব আসলে বোঝাতে এসেছি, শফিক সাহেবের মেয়েকে তিনি কি না কি বলেছে, ওনার মেয়েই তো ফোন দিয়ে আমাদের এনেছে, তাই আসছি। কিন্তু এখানে তো দেখি সব ঠিকঠাকই আছে। হ্যাঁ, থাকবেই তো, পাতি মাস্তান হলে তো ভয়ে চুপসে যাবে। ঠিক আছে, যান, যেহেতু সব স্বাভাবিক তাই আজ ওকে আর আপনাদেরও কিছু বললাম না। নিশির কথা শুনে সাব ইন্সপেক্টর বড় বড় চোখে তাকায় ওর দিকে। খুব সাধারণ একটা মেয়ে, এইভাবে কথা বলছে দেখে সবাই খানিকটা ঘাবড়ে যায়। এরকম করে কেউ ছাত্রনেতা আর পুলিশদের বলতে পারে সেটা সবারই ধারণার বাইরে ছিল। পুলিশ অফিসার রাকিবের দিকে তাকায়। রাকিব ইশারা করে চলে যেতে পুলিশগুলো চলে যায়। রাকিব বাইক স্টার্ট দিয়ে চলে আসতে যাবে, তখনই নিশি বলে, ভবিষ্যতে যেন ক্যাম্পাসে আপনাদের বেয়াদবি করতে না দেখি। আর আবার বলছি, আমাকে এত ভয় পাওয়ার কিছুই নেই। রাকিব মুচকে হাসে। কোনো কথা না বলে আবারও ভয়ার্ত চেহারা নিয়ে বাইক চালিয়ে চলে আসে। নিশার সেখানে দাঁড়ায় না। নেহারা অনেকবার তাকে ডেকেছে, কিন্তু নিশি আর না দাঁড়িয়ে হনহন করে তার ক্লাসের দিকে চলে আসে। শাওন পেছনে ঘুরতে দেখে আবির একদম সবার পিছনে দাঁড়িয়ে আছে। আবিরের দিকে তাকিয়েই নিশির দিকে তাকায়, আবার আবিরের দিকে তাকায়। কয়েকবার নিশি আর আবিরের দিকে তাকিয়ে নিশির দিকে মুখ করে মুচকি হাসতে থাকে। শাওন বুঝে যায় রাকিব চলে যাওয়ার আগে কেন মুচকি হেসেছিল, হয়তো তার কারণ আবিরই। রাকিব ক্যাম্পাস থেকে বের হতেই ওর সাথে থাকা প্রায় সবাই অবাক চোখে তাকিয়ে থাকে, প্রশ্ন করে, কি হলো ভাই আপনার আজকে? একটা মেয়ের কাছে আপনি এভাবে অপমান হয়ে চলে এলেন কেন? কি সমস্যা হয়েছে? এবার থেকে আমাদের কি কেউ আর ভয় পাবে? আহ, চুপ কর তোরা। আমি কি একবারও বলেছি যে মেয়েটাকে ভয় পেয়ে চলে এসেছি? তাহলে সায়ন ছেলেটাকে? না, তোরা বুঝবি না। আর আজকে রাতে তোরা আমাকে কেউ ফলো করবি না, আজকে আমার একটা কাজ আছে। আচ্ছা। রাকিব চলে যায় নিজ গন্তব্যে। এদিকে ক্যাম্পাসের সবাই শাওনকে বাহবা দিতে লাগলো। নেহা আজ শাওনের কাজের জন্য বেশ ইমপ্রেস হয়েছে। শাওনের আশেপাশে ঘেঁষার চেষ্টা করছে নেহা। আজ শাওনের কাজের জন্য বেশ ইমপ্রেস। শাওনের আশেপাশে ঘেঁষার চেষ্টা করছে নেহা, কিন্তু এসব কিছু শাওনের দৃষ্টি আকর্ষণ করছে না। শাওন তাকিয়ে আছে মিনুর হাত ধরে চলে যাওয়া ছেলেটার দিকে। ভাইজান, জানো আমি যখন আপারে দেখতে গেছিলাম তখন প্রায় সাথে সাথে আপারে সাইরা দিয়েছে। আমরা এক লোকে বাড়িতে আইছিলাম, একজন কালো কোট পরা লোক এসে পুলিশের কি কাগজ দেখাইছিল, তারপরে সাইরা দিছে। পুলিশগুলো আমার দিকে অবাক চোখে তাকাইছিল। আপারে নিয়ে বাইরে আইসা আপনারা অনেক কইছিলাম। ফুল গাছের নিচে বসতে বসতে মিন্নু কথাটা বলে। আবির একটু শব্দ করে হাসে, তারপর মিন্নুর দিকে তাকিয়ে বলে, আচ্ছা ধর, আমি যদি চলে যাই কোথাও, মানে ধর আর আমার সাথে তোর কোনো রকম দেখা হবে না, তখন কি করবি? কি যে কন ভাইজান, আপনি কেন হারাইবেন? হারাই তো তারা যারা কাছে থাকতে ভয় পাইয়া যায়। আমার আপা বলছে তাই আপনারে কইছি, আমি এসব জানি না। আবির কিছু বলে না। মিন্নুর সাথে আরো কয়েক মিনিট কথা বলে চলে যায়। হালকা ছিড়ছিড়ে বৃষ্টি হচ্ছে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আকাশে শ্রাবণের কালো মেঘে ছেয়ে আছে চারপাশ।
কেবল ল্যাম্পপোস্টের আলোয় মাঝে মাঝে অন্ধকারাচ্ছন্ন কেটে গিয়ে আলোর চাকচিক্য চোখে পড়ছে। আবির কোনো এক ল্যাম্পপোস্টের নিচে গিয়ে বসে পড়ে। চারপাশটা কেমন যেন শূন্য শূন্য লাগছে। আজ সন্ধ্যায় আবির মিন্নুদের বাড়িতে গিয়েছিল। মিন্নু বাড়ির সবাইকে বলেছিল আবির তার আপাকে ছাড়িয়েছে। এ কারণে সবাই আবিরের খাতিরে ব্যস্ত হয়ে যায়। কেবল মিন্নুর আপা রেনু আবিরের সামনে আসেনি। সবার সাথে টুকটাক কথা বলে। যখন চলে আসতে যাবে তখনই আড়াল থেকে রেনু ডাক দেয় আবিরকে, আপনি একবার এদিকে আসবেন। আবির থেমে যায়। কোমল একটা কণ্ঠ তার কানে বাজতে থাকে। আবির চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেমন যেন নেশাগ্রস্ত হয়ে পড়ে। যার কণ্ঠে এত মায়া সে নিশ্চয় একজন ভালো মনের মানুষ, আর মায়াবতী হবে। আবির ধীর পায়ে পাশের ঘরের দিকে যায়। ছোট্ট একটি জায়গায় দুটো রুম, একটাতে মিন্নুরা থাকে, আরেকটাতে ওর আপা। আবির রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে রেনু বলে ওঠে, ভেতর আসুন, কোনো সমস্যা নেই। আবির আবারও চুপ হয়ে যায়। কেমন যেন একটা মাদকতা কাজ করে সেই কণ্ঠের ওপর। আবির শান্ত ভঙ্গিতে আর অনেক বেশি উৎসাহ নিয়ে ছোট্ট একটি ঘরে প্রবেশ করে। রুমে খুব বেশি আলো নেই, একটু 40 ওয়াটের হলদে বাতি জ্বলছে। রুমের ডান পাশের দেয়ালে অনেকগুলো হাতে আঁকা ছবি টাঙানো। ছবিগুলো দেখলে মনে হয় যেন জীবন্ত। কেবল এখানে টাঙিয়ে রাখা হয়েছে। সামনের চেয়ারে বসুন। আবির চমকে ওঠে। সেই মায়া চড়ানো কণ্ঠ। আবির সেদিকে তাকায়। একবার অল্প বয়সী একটা মেয়ে বসে আছে খাটের ওপর। কালো পোশাক পরা, মুখটা দেখা যাচ্ছে না। পেছনে ঘুরে বসে আছে মেয়েটা। আবির চেয়ারে গিয়ে বসে, মেয়েটার দিকে তাকায়। বয়সটা অনুমান করতে থাকে। আনুমানিক 18 বা 20 হবে। গায়ের গড়ন বেশি পাতলা নয়, আবার মোটাও নয়। মিন্নুর মুখে আপনার অনেক কথা শুনেছি, তাই আপনাকে আজ আসতে বলেছি। আসলে সে সব সময় আপনার কথা বলে। আপনি আমাকে পুলিশের কাছে থেকে ছাড়িয়েছেন, এর জন্য ধন্যবাদ দিব না, কারণ আমি জানি কেউ এমনি এমনি কিছু করে না। নিশ্চয়ই আপনারও অনেক কিছু দিতে হবে। আমার কিছুই দিতে হবে না। মিন্নুকে ভালোবাসি, ছেলেটা অনেক ভালো। আপনাদের কথা সে সব সময় বলে। এটাও নিশ্চয়ই বলেছে তার আপা কি করে? না, সে বলেনি। মজা নিচ্ছেন? মজা নিতেই পারেন। আপনাদের মতো সভ্য সমাজের মানুষগুলো তো মজা নেবেই, আরও মজা নেবেন। দাঁড়ান। কথাগুলো বলে বিছানায় বসা মেয়েটা আবিরের দিকে ঘোরে। আবির যা ভেবেছিল ঠিক তার থেকেও বেশি মায়াবী মিন্নুর বোন। চেহারাতে কোনো প্রকার কষ্টের ছাপ নেই, কেমন যেন হাসি হাসি মুখ, অসম্ভব মায়া। আবির কিছু বলতে চেয়েও বলতে পারে না। রেনু আপা বলে, কেউ কখনো এমনি এমনি কিছু করে না। আমরা আপনার কাছে ঋণী, চাইলে আপনি ঋণ শোধ করে নিতে পারেন। না না, এরকম কিছুই না। আমি তো কেবল মিন্নুকে ভালোবাসি বলে ওর জন্য এরকম করেছি। আরে ধুর মিয়া, এত সাধু সাধার কিছু নেই। জলদি আপনার ঋণ পরিশোধ করে নিন। আজ অনেক দিন আমাকে কেউ স্পর্শ করেনি, জলদি শুরু করেন। এত ভনিতা ভালো লাগে না। মিন্নুর সাথে মিশে এত কিছু করেছেন, ভাবছেন আমরা খুশি হব। হ্যাঁ, খুশিই তো হয়েছি। আর খুশি হয়ে আপনার জন্য নিজেকে তৈরি করেছি সন্ধ্যা থেকে। এই জন্য টাকা লাগবে না। আমাকে যে সারিয়েছেন এটার জন্য ফ্রি। আসুন আসুন, বাইরে বৃষ্টি শুরু হবে, কেউ জানবে না। চাইলে সারা রাত আপনার ঋণ পরিশোধ করে নিতে পারেন আমার সাথে থেকে। যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারেন। আপনাদের হিসেব আমি বেশ ভালো করেই বুঝি। আসেন তো মিয়া। আবির বোকার মতো তাকিয়ে থাকে রেনুর দিকে। কয়েক মুহূর্ত আগে এই মেয়েটাকে নিয়ে আবির কত কিছুই না মনে করেছিল, কিন্তু এরকমভাবে রেনু বলতে পারে কথা আবির বুঝতে পারেনি। অবশ্য রেনুর দোষটাও বা কোথায়? রেনুর সাথে হয়তো সবাই পাওয়া নাটা নিয়েই এরকম করে। দুনিয়াতে কেউ তো কারো জন্য না। কেউ না খেয়ে থাকলে কেউ নিজের টাকা খরচ করে খেতে দেবে না। আর এক্ষেত্রে তো আবির কোনো কারণ ছাড়াই মিন্নুদের উপকার করেছে। আবির কিছু বলতে যাবে তখনই রেনু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে। আবির রেনুর দিকে তাকায়। মেয়েটাকে তার কাছে যেন মায়াবী কোনো ফুটন্ত তাজা ফুলের মতো লাগছে। রেনুর
এমন কথাটা আবির অনেকখানি অবাক হয়। আবির ঠিক কী বলবে বুঝে উঠতে পারে না। মিন্নুর সাথে তার সখ্যতা গড়ে উঠেছে রেনু আপাকে উপভোগ করার জন্য না, রেনুকে সে তার বোনের মতো দেখে এসেছে। রেনু আবিরের খুব কাছে চলে আসে। আবির আর সহ্য করতে না পেরে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রেনুর কালে কষে একটা চর মারে। রেনু অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বলে, নারী দেহের প্রতি লোভ থাকলে আপনার আগে আরও অনেক মেয়েদেরকেই নিজের ইচ্ছে মতো বিছানায় নিয়ে নিজের প্রশান্তি মেটাতাম। নারী মানে একজন পরিচারক। নারীরাই পারে অনেক কিছু বদলে দিতে, আর সেই নারীকে আমরা বিভিন্ন নামে ডাকি। কেউ বলি বেশ্যা, কেউ বলি পতিতা। তবে সমাজে যারা পতিতা হয় তারা এমনি এমনি হয় না। আপনি যেমন হয়েছেন পরিবারের জন্য, তবে এটা বিশ্বাস করুন আমি কেবল কিছু পাওয়ার জন্য এসব করিনি। মিন্নুকে ভালোবাসি আর আপনাদের পরিবারকেও। ভালো থাকবেন। আর কখনো আপনাদের উপকার করব না, আসবো না। আবির রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই দেখে মিন্নু দাঁড়িয়ে আছে। মিন্নুর দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে হনহন করে চলে আসে ও। হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। চারপাশে খুটখুটে অন্ধকার। আকাশে শ্রাবণের কালো মেঘে ছেয়ে আছে চারপাশ। কেবল ল্যাম্পপোস্টের আলোয় মাঝে মাঝে অন্য খাড়াচ্ছন্ন হেঁটে গিয়ে আলোর চাকচিক্য চোখে পড়ছে। আবির কোনো এক ল্যাম্পপোস্টের নিচে গিয়ে বসে পড়ে। চারপাশটা কেমন যেন শূন্য শূন্য লাগছে। আবির বসা থেকে উঠে দাঁড়াতে যাবে তখনই কালো রঙের একটি গাড়ি আবিরের সামনে এসে দাঁড়ায়। বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে তার পতিতমান প্রবাহ বাড়িয়ে দিচ্ছে। আবির গাড়িটার দিকে তাকিয়ে পৌঁছার চেষ্টা করে। কে হতে পারে গাড়িতে? শফিক সাহেবের গাড়ি তো নয় এটা, তবে কে হতে পারে? আবির মনে মনে কথাগুলো বলছে। তখনই গাড়ির দরজা খুলে বড় কালো টুপি পরে, মুখে মাস্ক, গায়ে কালো পোশাক পরে আবিরের সামনে এসে দাঁড়ায়। আবিরের চিন্তার ছাপ মুখ থেকে দূর হয়, কারণ এরকম ভাবে কেবল আবিরের পরিচিতরাই আসে। কিন্তু আবিরের সামনে এইভাবে আসাটা আবির বুঝতে পারছে না, কারণ সে ঢাকাতে আছে। এটা কেবল সে ছাড়া কারো জানার কথা না। কেমন আছিস নিলয়? আবির বসা থেকে উঠে দাঁড়ায়, প্রচণ্ড রকম অবাক হয়েও। থতমত খেয়ে খানিকটা সময় সামনে দাঁড়িয়ে থাকা মাস্কে মুখ ঢাকা আগন্তুকের দিকে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কণ্ঠটা আবিরের বেশ চেনা। আবির বসে পড়ে। মাস্ক পরা ছেলেটা আবিরের পাশে গিয়ে বসে। আবির ছেলেটার দিকে তাকায়। ছেলেটা মুখ থেকে মাস্কটা খোলে। ল্যাম্পপোস্টের আলোয় ঝড়ঝড় বৃষ্টির প্রবণতা তাড়নায় লোকটাকে দেখে আবির অনেকটা অবাক হয়। আবিরকে কেউ চিনতে পারবে আবির তা একদমই বুঝতে পারেনি। পাশে বসে থাকা রাকিবের দিকে হা হয়ে তাকায় আবির। মনে পড়ে রাকিবের সাথে কাটানো সেই সময়ের কথা। রাকিব বলে, কিরে, আগের থেকেই বেশি চুপচাপ হয়ে গেছিস। মাস্তানে সারবি বলে সবকিছু সেরে সুরে এখানে চলে এসেছিস। কিন্তু আমি জানি নিলয় কখনো মাস্তানি ছাড়তে পারে না। এখানে আসার পিছনে কারণ আছে। কেন এসেছিস? তোর জন্য কতগুলো অপমান সহ্য করেছি আজ জানিস? তুই এখান থেকে চলে যা। ঢাকা সিটি শুধু আমার। তুই তো বলেছিলি যেমন খুশি সেভাবে থাকতে, কেবল গ্যাংস্টারের সবার সামনে অজানা রাখতে। তোর থেকে চলে এসে আমি নিজের মতো করে নিজেকে তৈরি করেছি। আবার তুই আসছস। আমি জানি তুই রাফিয়ানিতে সেরা, কিন্তু রাকিবকে থামিয়ে আবির একটু শব্দ করে হাসে। রাকিব আবিরের দিকে তাকায়। আবির বসা দিয়ে উঠে দাঁড়িয়ে রাকিবের হাত থেকে মাস্কটা নিয়ে নেয়। তারপর শান্ত ভঙ্গিতে বলে, পিস্তলটা তোর গায়ের সব কাপড়গুলো দে, আর নেহার পিছু ছেড়ে দে। আবিরের কথা মতো কোমর থেকে পিস্তলটা দিয়ে দেয় রাকিব। আবির মাস্কটা পরে নেয়। কোমরে পিস্তল গুঁজে পকেট থেকে ফোন বের করে কয়েক পা এগিয়ে আসে। আরও একটা ড্রেস গাড়িতে রাখা আছে, আর নেহার পিঠু যদি না ছাড়ি, হা হা হা, বাসায় চলে যা। জানিসই তো রাগ করতে ভালো লাগে না। রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়। আর ভালো করেই জানিস রাকিব, আমি রেগে গেলে কি হতে পারে। যেটা বললাম সেটা কর। আবির আর দাঁড়ায় না। রাকিবের গাড়ির দরজা হালকা খোলা ছিল। রাকিবের গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় আবির। রাকিব ল্যাম্পপোস্টের নিচে বসে বোকার মতো তাকিয়ে থাকে আবিরের চলে যাওয়ার দিকে। রাকিব মনে মনে আবিরকে অনেক কিছুই বলতে থাকে,
কিন্তু সেসব কথার কোনো শব্দ নেই, কেবল নীরবতায় ছেয়ে আছে। চারপাশ অন্ধকার, দূরে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। আবির কিছুটা দূরে রাকিবের গাড়িটা ব্রেক করে, তখনই ছুমছুমিয়ে বৃষ্টি নামছে। চারপাশে বৃষ্টির ধোঁয়াতে ঢেকে আছে। আবির গাড়ি থেকে নামে। 4 জন লোক দাঁড়িয়ে আছে দুটো গাড়ির সামনে। সেই 4 জন লোকের গায়ে রাকিবের মতো ড্রেস আপ। 4 জন লোকের মুখে মাস্কও আছে। 4 জন ছেলের সামনে 3 জন লোক হাঁটু মাটিতে লাগিয়ে হাতে হ্যান্ডস্কাপ পরা অবস্থায় বসে আছে, মুখের ওপর কালো কাপড় বাঁধা। আবির ধীর পায়ে এগিয়ে আসে ওদের কাছে। খুব কাছে আসতেই কোনো একজন ছেলে একটি চেয়ার এনে আবিরের সামনে রাখে। আবির শান্ত ভঙ্গিতে চেয়ারে বসে কোমর থেকে পিস্তল বের করে। ভাইয়া, মোহন শেখ, জামির হায়দার আর নাসির মোল্লা 3 জন পুলিশদেরকে তুলে নিয়ে এনেছি তোমার প্ল্যান মতো। মুন্নুকে মোহন শেখ পেটে লাথি মেরেছিল, জামির হায়দার রেনুকে অনেক মেরেছিল আর বাজে কথাও বলেছিল। মুন্নুকে নাসির মোল্লা তার বোনকে দেখতে যেতেই দিত না, টাকা নিত। এদেরকে মন চাইছে কপালে গুলি করে মেরে দিই। আবির ইশারা করে। আশরাফ সিগারেটের প্যাকেট ছুঁড়ে দেয় আবিরের দিকে। আবির সিগারেট চালায়, কয়েকবার সিগারেট টান দিয়ে আবারও ইশারা করে ওদের মুখের ওপর থেকে কাপড়গুলো সরাতে বলে। আবিরের কথা মতো কাপড় সরায়। 3 জন পুলিশ অফিসার আবিরের সামনে বসে আছে। কে কে তোমরা? এভাবে কেন আমাদের তুলে এনেছো? জানো তোমাদের কি করতে পারি? আমাদের ছেড়ে দাও, না হলে তোমার কপালে অনেক খারাপ আছে। যদি না ছাড়ো। নাসির মোল্লা কিছু বলতে যাবে, তখনই আবির পিস্তল সোজা করে ট্রিগারে চাপ দেয়। নাসির মোল্লার ডান হাতের ওপরে যে গুলিটা লাগে। নাসির মোল্লা চিৎকার করে কাঁদতে থাকে। রক্তের গতিবেগ বেড়ে যেয়ে পানির সাথে মিশে যায়। আমাদের ছেড়ে দিন, আমরা কি করেছি? আমাদের মারবেন না। আবির কোনো কথা শোনে না, সবার দিকে পিস্তল তাক করে ট্রিগারে চাপ দেয়। একে একে কারো কাঁধে কারো পায়ে গুলি লাগে। সবাই যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে। ক্ষতের যন্ত্রণা তীব্র থেকে তীব্র হয়। শেষে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। 3 জন পুলিশ বৃষ্টির পানির অপ্রতিরোধে পড়ে আছে। আশরাফ এগিয়ে আসে আবিরের দিকে। আবির মুখের ওপর থেকে মাস্ক আর লম্বা টুপিটা খোলে। সাথে সাথেই সবাই সবার মাস্ক খুলে নেয়। আবিরের দিকে আশরাফ তাকিয়ে বলে, বুঝতে পারছি না এদেরকে কেন না পেরে এভাবে রেখে দিলে। আর তাছাড়া সেদিন বলেছিলে আর মাস্তানি করবে না, তবুও আবার এত কিছু করলে। তোমার প্ল্যান মতো সব কিছুই করলাম, কিছুই বুঝতে পারছি না। এত কিছু তোদের বুঝতে হবে না। মা কেমন আছে? আন্টি রোজ তোমাকে খোঁজে, পায় না। আচ্ছা, যা চলে যা। আমি না ডাকা অবধি তোরা যেন সিটিতে একদমই পা রাখবি না। আর শাওনের সাথে যোগাযোগ কম করবি, সে আমার সাথেই আছে। আর এই 3 জনকে থানার সামনে রেখে আসবি। আবির আর কিছু বলে না, বসা থেকে উঠে চলে আসে। আশরাফ, সায়ান, হাসান আর মেহেদি চলে আসে সেখান থেকে। রাকিবের গাড়িটা রাকিবের বাড়ির সামনে পার্ক করে আবির চলে আসে। ঝমঝমে বৃষ্টি হচ্ছে। নেহা ছাদের এক কোণে দাঁড়িয়ে হাত ছড়িয়ে বৃষ্টিতে ভিজছে। গায়ে সাদা রঙের ড্রেস আপ, চুলগুলো আর ঘন কালো। আজ অনেক দিন পর নেহা ছাদে এসে বৃষ্টিতে ভিজছে, কারণ আবিরের জন্য নেহা ঠিকমতো ছাদে আসে না। রাস্তার দিকে তাকিয়ে বৃষ্টিতে ভিজছে আর আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করছে। বারবার নিজেই বিড়বিড় করে বলেছে, নেহা অনেকবার শাওনের কথা ভেবেছে। এমনটা না যে শাওনের কথা ভাবে, তবে আজ অজান্তেই শাওন আর আজকের ঘটনাটা বেশি মনে পড়ছে নেহার। রাস্তার দিকে তাকিয়ে খেয়াল করে কেউ একজন ভিজতে ভিজতে ঘরের বাড়ির ভেতর প্রবেশ করছে। নেহা ভালো করে তাকিয়ে দেখে এটা আবির, তবে অন্য দিনের মতো খ্যাত লাগছে না তার। আজকে পোশাকে যেন এক ধরনের স্মার্টনেস ছড়িয়ে পড়ছে। নেহা ভালো করে তাকায়, আবিরকে আজ দেখতে অন্যরকম লাগছে। ঠিক তখনই নেহা দেখে তার বাবা শফিক আহমেদ একটা ছাতা নিয়ে এগিয়ে যায় আবিরের দিকে।
নেহা অবাক হয়েই তাকায়, কারণ শহরের টপ প্রভাবশালী লোকদের মধ্যে সেরা 5 নাম্বারে, কিন্তু তবু তিনি সামান্য একটা ছেলের জন্য এরকম বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এগিয়ে আসাটা নেহার মনে অনেকগুলো প্রশ্ন তৈরি করে দেয়। কে ছেলেটা? কেবল বাবাকে বাঁচিয়েছে বলে এত কিছু তার জন্য করছে। কারণটা কি? সত্যি কি আমরা যা দেখছি সেটাই ঠিক, নাকি এর পেছনে অন্য কিছু আছে? বাবাকে খুব করে জিজ্ঞাসা করতে হবে। আবির ভেতরে প্রবেশ করে, সিঁড়ি ভেঙে ওপরের দিকে যেতে থাকে। চিলকোঠার কাছাকাছি আসতেই দেখা যায় নেহার সাথে। নেহা নিচের দিকে নামছে। আবির নেহার দিকে তাকায় না, নেহা আর চোখে আবিরের দিকে তাকায়। নেহি স্পষ্ট খেয়াল করে আবির তার দিকে একবারও তাকায়নি। মনে মনে বলে, কিরে চান্দু, পাশ দিয়ে বৃষ্টিতে ভেজে সুন্দরী মেয়ে যাচ্ছে, তাকাচ্ছে না কেন? কি ভাব রে চান্দুটার? নিলয় ছাদে আসে, বাইরে থেকে ছাদের দরজা লাগিয়ে দেয়। বৃষ্টির মধ্যে ধপ করে বসে পড়ে। বৃষ্টির পানি আবিরের পুরো শরীরটা ঠান্ডা করে দিলেও ভেতরটা কেমন যেন অস্থির করে দিয়েছে। মায়ের কথা খুব মনে পড়ছে ওর। মায়ের কথার কারণেই সে পুলিশ অফিসারদের মারেনি, না হলে ওদের নিঃশ্বাসটা আজই শেষ হতো। আবির আকাশের দিকে তাকায়। বৃষ্টির ফোঁটা ওর চোখে মুখে এসে পড়তে থাকে। চোখটা বন্ধ করে ও। মিন্নু আর তার বোনের মুখটা চোখের সামনে ভাসতে থাকে। রেনুর কথাগুলো আবারও মনে করতেই বুকটা কেমন ছ্যাদ করে ওঠে। সে চাইলেই পুরো শহরে অনেক কিছুই করতে পারে, কিন্তু সবকিছু যেন আজ অন্যরকম। অবশ্য এরকমটা হচ্ছে তার শান্তশিষ্ট স্বভাবের কারণে। না, আর মাস্তানি একদমই প্রকাশ করব না। রাকিব কি চাই? সে কেন আজ এভাবে কথা বলল? আবির অনেক কিছুই ভাবছে। হয়তো বৃষ্টির ফোঁটায় সেই ভাবানুবাদগুলো স্রোতের মতো যদি একেবারে চলে যেত, তাহলে থাকতো না আর কোনো দীর্ঘশ্বাস।